ঠিক আজ থেকে 2 মাস আগে তোমাদের সঙ্গে ক্লাসরুমে যুক্ত হয়েছিলাম। একেবারেই বলা যায় দুপুর গড়িয়ে প্রায় বিকেল। রমজান মাস, এই সময়টা একটু ক্লাস করা তোমাদের জন্য অনেক সময় একটু কষ্টও হয়, অনেক সময় একটু ঘুমও হয়তো চলে আসে। তারপরেও একটু তো আমাদেরকে যুক্ত হতেই হচ্ছে। তো তোমরা কেমন আছো সে কথা জিজ্ঞেস করব না, প্রত্যাশা করি যে যেখানে আছো নিজেদের বাড়িতে আছো এবং ভালো আছো। আমরা 2 মাস পরে ক্লাস শুরু করলে নিঃসন্দেহেই একেবারে সরাসরি আমি আমার ক্লাসরুমে তোমাদের সঙ্গে একজন মনোবিজ্ঞানের শিক্ষক হিসাবে যেতে পারি না। ন্যূনতম একটু র্যাপোর্ট স্থাপন করা, একটু কথা বলা, তারপরেই আসলে হয়তো পড়ার মধ্যে যাওয়া যায়। যদিও তোমরা সামনাসামনি নেই, তারপরেও চেষ্টা করছি একটু দূরে থেকেই যদি আমরা একটু আমাদের কিছু পিছনের স্মৃতি, পিছনের কিছু কথা, একটু ভালো লাগার জায়গাগুলো একটু নিজেরা শেয়ার করে আসি, তাহলে হয়তো আমাদের এতদিনের যে একটা যোগাযোগ তোমাদের সঙ্গে নেই, এই জায়গাটা কেটে যেতে পারে এবং আমরা নিশ্চয়ই আস্তে আস্তে আমাদের আজকের মূল যে উদ্দেশ্য ক্লাসরুম, সেই ক্লাসরুমে আমরা ঢুকে যাব। তো আমরা তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র। ইতিমধ্যেই মনোবিজ্ঞান প্রথম পত্র তোমরা পড়েছো। আমরা প্রায় শেষের দিকে ছিলাম, আমরা বার্ষিক পরীক্ষাটা এখনো দিতে পারিনি বিশেষ পরিস্থিতির কারণে। আমরা সবাই জানি আমরা দ্বিতীয় পত্র নিয়ে কথা বলবো এবং দ্বিতীয় পত্রের প্রথম যে অধ্যায়টি আছে, এই প্রথম অধ্যায়টি নিয়েই তোমাদের সঙ্গে আজকে যুক্ত হব। তার আগে একটু চলে আসতে হবে তো নিশ্চয়ই আমাদের খুব কাছাকাছি, এবং সেটা অবশ্যই অনলাইনে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই স্মৃতির রাজশাহী কলেজ। আমরা চোখ বন্ধ করে এখন একটু রাজশাহী কলেজে চলে আসব মনে মনে। নিশ্চয়ই এই স্মৃতিগুলো তোমাদের মনে পড়ে। মাত্র কমাস আগেই তোমাদের সঙ্গে আমরা এরকম একটি আনুষ্ঠানিকভাবে ওরিয়েন্টেশনের মধ্য দিয়ে রাজশাহী কলেজে তোমাদের যাত্রা শুরু হয়েছিল। আমরা স্বাগত জানিয়েছিলাম ছাত্র শিক্ষক সবাই মিলে। এগুলো আমাদের আসলে খুবই ভালো লাগার কতগুলো স্মৃতি। সেদিন তোমাদের কিছু উপহারও দেওয়া হয়েছিল রাজশাহী কলেজের পক্ষ থেকে, এবং আমরা আস্তে আস্তে এই দিনের পর থেকে আরও আনুষ্ঠানিকভাবে ক্লাসরুমে ঢুকে গিয়েছিলাম। তোমাদেরকে যে উপকরণগুলো দেওয়া হয়েছিল এর মধ্যে নিশ্চয়ই এরকম একটি একাডেমিক ক্যালেন্ডার এবং কোর্স প্ল্যানও ছিল, যে কোর্স প্ল্যানটি 2টি বছরের কথা বলে, এবং আমরা এই একাডেমিক ক্যালেন্ডার এবং কোর্স প্ল্যান ধরেই তোমাদের সঙ্গে পথ চলি। তারই ধারাবাহিকতায় আমরা একাদশ শ্রেণীর কার্যক্রম প্রায় শেষ করে ফেলেছিলাম। আমাদের ঠিক বার্ষিক পরীক্ষাটাই হবার কথা ছিল এপ্রিলে। নিশ্চয়ই আমরা মার্চের 17 তারিখের পরে আর ক্লাসরুমে আসতে পারিনি, কাজে ওই জায়গাটা আমাদের বাদ রয়ে গেছে। তো আমরা সেই জায়গা থেকে একটু স্মৃতি রোমন্থন করে আসি যে আমরা এই বিগত সময়গুলোতে কি করে তোমাদের সঙ্গে রাজশাহী কলেজে কাটিয়েছিলাম, খুবই ক্ষুদ্র পরিসরে সামান্য কয়েকটি স্লাইডের মধ্য দিয়ে। স্বাগত জানাচ্ছি তোমাদেরকে মনোবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে। নিশ্চয়ই এই ভবনটাতে তোমরা ঢুকেই ক্লাসরুমে ঢুকে যাও। এটি হচ্ছে তোমাদের একেবারে প্রথম দিনের ক্লাস, তোমাদের রাজশাহী কলেজ জীবনের প্রথম পদার্পণ, এবং সেদিন তোমরা এই ক্লাসরুমটিতে বসেছিলে। একেবারে ছলছলে প্রাণোজ্জ্বল তরুণ কিছু শিক্ষার্থী, নবীন শিক্ষার্থী, যাদেরকে আমরা আমাদের মনোবিজ্ঞান বিভাগের পক্ষ থেকেও সেদিন তোমাদেরকে একটু আনুষ্ঠানিকভাবেই তোমাদেরকে শুভেচ্ছা জানিয়েছিলাম, অভিনন্দন জানিয়েছিলাম। মনোবিজ্ঞান বিভাগের সকল শিক্ষকরাও এই ক্লাসরুমে এসেছিল। এটাও নিশ্চয়ই তার পরবর্তী কার্যক্রমে একটি ছবি। কত সুন্দরভাবে তোমরা ক্লাস করছিলে, কত শৃঙ্খলিতভাবে ক্লাসরুমে বসেছিলে, এবং আমরা বিভিন্ন পর্যায়ে প্রথম দিনেই তোমাদের প্রশ্নোত্তর পর্বেও গিয়েছিলাম। তোমরা খুবই স্বতঃস্ফূর্তভাবে তোমরা সেদিন কথা বলেছিলে। এগুলো আমাদের কতগুলো ভালো লাগার জায়গা, এবং কতগুলো ছবি দেখে তোমরা খুবই সুন্দরভাবে সেগুলো প্রতিক্রিয়া করেছিলে। অনেকেই তোমরা মঞ্চে গিয়ে সেগুলো দেখিয়েছিলে, একটার পর একটা ছবি এসেছিল। তোমাদের নিশ্চয়ই মনে পড়বে আমাদের সেই প্রথম দিনের সেই ক্লাসটি। এরপরে সময় গড়িয়েছে, আমরা একটা পর্যায়ে গিয়ে রাজশাহী কলেজে সেই যে ক্লাস স্টুডেন্ট সেন্টার্ড লার্নিং, গ্রুপ ওয়ার্ক, টেবিল ওয়ার্ক, সেই কাজে আমরা যুক্ত হয়েছিলাম। খুব আনন্দের সঙ্গে তোমরা সেই কাজগুলো করেছিল। এগুলো আমাদের কতগুলো স্মৃতির জায়গা। প্রত্যেকটা গ্রুপ আলাদা আলাদাভাবে তোমরা সেদিন কাজ করেছিলে, আলাদাভাবে উপস্থাপন করেছিলে, এবং সেখানে ছোট্ট একটা প্রতিযোগিতার মতোও ছিল কে কার থেকে ভালো করতে পারে। আমরা নিশ্চয়ই আমাদের সেই যে পাঠ্য বিষয় ছিল, এখানে দেখতে পাচ্ছি প্রত্যক্ষ সুবিন্যস্তকরণের উপরে ক্লাসটি ছিল। সেই ক্লাসে তোমরা কিছু ছবি সেদিন এঁকেছিলে।
বিভিন্ন রকম বিষয়গুলো সেখানে উপস্থাপন করেছিলে এবং একটা পর্যায়ে গিয়ে গ্রুপের পক্ষ থেকে 2-3 জন করে মঞ্চে গিয়েছিলে, উপস্থাপন পর্বটিও ছিল। আমরা দেখতে পাচ্ছি সেখানে আমরা কেউ কেউ উপস্থাপন করছি, কেউ সেটি উপভোগ করছি, কেউ প্রশ্ন উত্তরে মিলিত হয়েছি। সব মিলে খুবই প্রাণবন্ত একটি ক্লাস ছিল। গ্রুপ ওয়ার্ক অথবা একসঙ্গে কাজ করার মধ্যে যে একটা আলাদা মজা আছে, সেটি কিন্তু আমরা এই কাজগুলোর মধ্য দিয়ে উপলব্ধি করতে পারি। নিশ্চয়ই তোমরা তোমাদের বন্ধুদেরকেও এর মধ্য দিয়ে দেখতে পাচ্ছ। ঠিক অনেক দিন থেকে তোমাদের সঙ্গে তোমাদের পারস্পরিক যোগাযোগটা নেই। আমরা নানা রকম কার্যক্রমের সঙ্গে তোমাদের সঙ্গে যুক্ত হই। সব কাজের সঙ্গে আমরা নিশ্চয়ই যুক্ত হতে পারিনি। নানা রকম বৈচিত্র্য থাকে উচ্চ মাধ্যমিক কাজের সঙ্গে। সেখানে থাকে কখনো ক্লাসরুমে, কখনো ক্লাসরুমের বাইরে। আবার আমরা চলে আসি আমাদের সেই ক্লাসরুমে, যে জায়গাটি আমাদের একেবারে প্রাণের জায়গা। তোমরা ক্লাস শুরু হওয়া মানেই অত্যন্ত মনোযোগ দিয়ে তোমরা সেখানে বসে থাকো। ঠিক মনে পড়বে তোমাদের ঠিক যেভাবে ক্লাস করছো, এবং এখানে একটি সেদিন পরীক্ষা নিয়েছিলাম, তোমরা ঠিক যেভাবে তাকিয়ে আছো, অর্থাৎ তোমরা মাল্টিমিডিয়া প্রজেক্টরের দিকে তাকিয়ে আছো। একটি একটি করে প্রশ্ন সেখানে এসেছিল এবং তোমরা প্রত্যেকেই অল্প সময়ের মধ্যে সেই উত্তরটি দেবার চেষ্টা করছিলে এবং সবাই প্রস্তুত, একদম মাল্টিমিডিয়ার দিকে তাদের চোখ। এবং এরপরেই শুধুমাত্র পরীক্ষায় নিয়েছিলাম তাই না, তোমাদের জন্য বরাবরই যে বিষয়টি আমি ব্যক্তিগতভাবে উৎসাহিত করি, রাজশাহী কলেজের প্রশাসনও উৎসাহিত করে, শতভাগ ক্লাসে যেসব শিক্ষার্থীরা উপস্থিত থাকে তাদের জন্য থাকে বরাবরই পুরস্কার। এবং আমার কাছে সবসময় মনে হয় পরীক্ষায় ভালো করার থেকেও একজন শিক্ষার্থী যদি নিয়মিত ক্লাসরুমে উপস্থিত থাকে, সে তার জায়গা থেকে নিজেকে তৈরি করবার জন্য সবটুকু ব্যস্ত থাকে, সেটাই সবচেয়ে ভালো মনে হয় এবং তাকেই সবচেয়ে ভালো শিক্ষার্থী বলে মনে হয়। এই কারণেই শতভাগ শিক্ষার্থী যারা শতভাগ ক্লাসে যারা উপস্থিত থাকো তাদের জন্য বরাবরই পুরস্কার থাকে। সেদিনের ক্লাসে প্রত্যেকের জন্য ছিল একটি করে অভিনন্দন পত্র, যারা শতভাগ ক্লাসে উপস্থিত ছিলেন। দেখতে পাচ্ছ বিভিন্ন রঙের সেই অভিনন্দন পত্রগুলো ছিল। এবং বরাবরের মতোই রাজশাহী কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হবিবুর রহমান শত ব্যস্ততার মাঝেও সেই ক্লাসে আসেন এবং তিনি আনুষ্ঠানিকভাবে সেই অভিনন্দন পত্র অথবা উপস্থিতির জন্য শতভাগ উপস্থিতির জন্য সেই পুরস্কারটি তুলে দেয়। শুধু সেটি ছিল না, সেই ক্লাসে আরেকটি কার্যক্রম ছিল। দেখতে পাচ্ছ সেখানে কতগুলো এই যে কতগুলো কার্ড দেখতে পাচ্ছ, সেই ক্লাসে কিন্তু তোমরা প্রত্যেকেই কিছু কিছু সিঙ্গেল ওয়ার্ক করেছিলে, গ্রুপ ওয়ার্ক করেছিলে এবং সেই কার্ডগুলো আবার সেখানে কিন্তু তোমরা চমৎকারভাবে উপস্থাপন করেছিলে। সেটার মধ্যে একটা আলাদা বৈচিত্র্য ছিল, তোমরা সেটা উপভোগ করেছো। আমরা দেখতে পাচ্ছি অধ্যক্ষ মহোদয় সেগুলো দেখছে। সেটা আবার আমরা ক্লাসরুমের বাইরে একটি নোটিশ বোর্ডে লাগিয়ে রেখেছিলাম। কারা কারা সেই কাজগুলোতে ভালো করেছিল, প্রথম দ্বিতীয় তৃতীয় থেকে টপ 10 টপ 20 এরকম আমরা কিন্তু একটা তালিকাও লাগিয়েছিলাম। পরবর্তীতে ক্লাসরুমের বাইরে তোমাদের ক্লাসের শিক্ষার্থীরা, অন্য ইয়ারের শিক্ষার্থীরা অথবা অন্য শাখার শিক্ষার্থীরাও কিন্তু সেগুলো দেখার সুযোগ পেয়েছিল। আমরা সবাই খুব দেখেছিলাম এবং বেশ কয়েকদিন ধরে সেই কার্ড বা সেই পুরস্কার অথবা তোমাদের সেই ফলাফলগুলো সেখানে টাঙানো ছিল। অনেক শিক্ষার্থীরাই সেখানে পুরস্কৃত হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি আরেকটি ছবি, গ্রুপ ছবি, যেখানে সম্মানিত অধ্যক্ষ মহোদয় উপস্থিত আছেন। শতভাগ ক্লাসে উপস্থিতির পুরস্কার, ক্লাসের বেশিরভাগ শিক্ষার্থীরাই মঞ্চে, অর্থাৎ রাজশাহী কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা কত বেশি ক্লাসমুখী তার একটি বড় প্রমাণ কিন্তু একটি ক্লাসের বেশিরভাগ শিক্ষার্থীরাই কিন্তু মঞ্চে পুরস্কার গ্রহণ করছে। নিশ্চয়ই খুবই উৎসবমুখর পরিবেশ এবং এই পুরস্কার কার্যক্রমটি ব্যক্তিগতভাবে চেষ্টা করি কখনো 1 মাস অন্তর, কখনো 2 মাস অন্তর অন্তর যারা সেই সময়কালের মধ্যে শতভাগ ক্লাসে উপস্থিত থাকে তাদের জন্য কখনো থাকে অভিনন্দন পত্র, কখনো থাকে ভিন্ন মাত্রার কিছু কিছু উপকরণ, কিছু পুরস্কার। আমরা নিশ্চয়ই এতদিনে 2 মাস হয়ে গেছে, কলেজ খোলা থাকলে, স্বাভাবিক পরিস্থিতি থাকলে নিশ্চয়ই তোমরা আবারও ঠিক এভাবে মঞ্চে এসে পুরস্কার গ্রহণ করার সুযোগটি পেতে। নিশ্চয়ই প্রত্যেকটি বিষয়ের বিকল্প থাকে, আমরা নিশ্চয়ই এরও বিকল্প খুঁজে নেব। মাঝখানে একটু বলে রাখি, তোমরা আজকে ক্লাসটি করছো, নিশ্চয়ই শতভাগ ক্লাস উপস্থিতিতে আজকের ক্লাসটিকেও নিশ্চয়ই উপস্থিতি হিসেবে যদি বিবেচনা করতে চাই, তাহলে নিশ্চয়ই একটু মাথায় রাখতেই হবে, তোমরা যারা ক্লাসটি দেখার সুযোগ পাচ্ছ তোমরা তোমাদের কমেন্ট বক্সে গিয়ে তোমরা তোমাদের রোলটি লিখে দেবে। যারা সুযোগটি এই মুহূর্তে পাচ্ছ না তারা আগামীতে দেখলে তখন লিখে দেবে, অথবা একেবারেই যাদের নানা কারণেই এই অনলাইনে ক্লাসটি দেখবার সুযোগ নেই তাদের সঙ্গে নিশ্চয়ই কলেজ খুললে পরে ক্লাসরুমে মিলিত হব। সেখানেও আজকের ক্লাসে আমি যে বিষয়গুলো পড়াবো সেই পড়ানোর উপর ভিত্তি করে আমি শিক্ষার্থীদের 5টি করে প্রশ্ন করব। সেই সব শিক্ষার্থীরা যারা রোলগুলো দিতে পারেনি সেই 5টি প্রশ্ন উত্তর নিশ্চয়ই যারা পারবে তাদেরকেও আমি শতভাগ ক্লাসের উপস্থিতিতে ধরে নেব এবং তাদেরকে নিশ্চয়ই এভাবে মঞ্চে নিয়ে এসে
পুরস্কারের কাতারে দাঁড় করানো। আমরা দেখছি নানাভাবে সেখানে মাঝে মাঝে আমাদের অন্য বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান সহ অন্য শিক্ষকরা উপস্থিত থাকেন। ডক্টর জুবাইদা আয়েশা সিদ্দিকাকে দেখতে পাচ্ছি আমরা, সমাজ কর্ম বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান। তিনি এসে শিক্ষার্থীকে উৎসাহিত করেছেন, পুরস্কার তুলে দিয়েছেন। আরেকটি ভরা ক্লাসরুম, এবং ক্লাসরুমে আমরা হোমওয়ার্ক করে নিয়ে এসেছিলাম, পাশাপাশি আবার তাৎক্ষণিকভাবে কিছু কার্যক্রম তোমাদেরকে করতে দিয়েছিলাম। তোমরা প্রত্যেকে কত চমৎকারভাবে সেই কাজটি করেছো। সত্যিকার অর্থে এই কাজগুলো দেখলে পরেই নিজের ভিতরে একটা শক্তি কাজ করে, একটা ভালো লাগা কাজ করে, এবং এই ভালো লাগাগুলোই আমার কাছে মনে হয় একজন শিক্ষকের প্রাণ শক্তি। তোমরা এভাবে কাজ করো বলেই আমরা কথা বলি, তোমাদের সামনে আসি, ভালো লাগা কাজ করে। নিশ্চয়ই এই ছবিটি বলে দেয় তোমরা কত বেশি সিনসিয়ার, কত বেশি নিয়মানুবর্তিতা, সমানুবর্তিতা সবকিছু তোমাদের মধ্যে আছে। এগুলো আমাদের ভালো লাগার অন্যতম একটি জায়গা। শুধু কি আমরা ক্লাসরুমে থাকি? নিশ্চয়ই না। রাজশাহী কলেজ নানা কার্যক্রমে ভরপুর। সর্বশেষ তোমাদের সঙ্গে আমরা মনে হয় বসন্ত উৎসবটি পেয়েছিলাম। সেই বসন্ত উৎসবের একটি ছবি, এখানে কিন্তু উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরাই সেখানে সামনের সারিতে সেই তোমার বর্ষবরণ অথবা বসন্ত বরণ উৎসব দুটো ছিল। এটা বর্ষবরণের একটি ছবি দেখতে পাচ্ছি, এরপরে বসন্ত বরণও ছিল। সবকিছু মিলেই আমরা এরকম নানা রকম উৎসবে আমরা মিলিত হই। দেখতে পাচ্ছি বসন্ত বরণ। রাজশাহী কলেজের অনুষ্ঠান মানে হচ্ছে রাজশাহী শহরের সবচেয়ে বড় অনুষ্ঠান, কারণ রাজশাহী কলেজের অনুষ্ঠানটি গোটা রাজশাহী শহরের মূল রাস্তাগুলো প্রদক্ষিণ করে রাজশাহী শহরে ফিরে আসে। রাজশাহীবাসী অনেকটা রাজশাহী কলেজের অনুষ্ঠানকেই রাজশাহী কেন্দ্রীয় অনুষ্ঠান হিসেবে অনেক সময় খেয়াল করে থাকে। ঠিক রাজশাহী কলেজকেও সেই বিষয়টি বিবেচনায় রেখেই সেই অনুষ্ঠানের মাত্রা সাজাতে হয়, এবং আমাদের রাজশাহী কলেজের ঠিক সৃজনশীল শিক্ষার্থীরা রয়েছে, তাদের মেধা এবং প্রজ্ঞার মধ্য দিয়ে তারা চেষ্টা করে তাদের সবটুকু দিয়ে চমৎকারভাবে সবকিছুকে সুন্দরভাবে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করবে। RC20 নিশ্চয়ই 20 ব্যাচের রাজশাহী কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী, কত চমৎকারভাবে লাল সবুজের অবরোধ দিয়ে নানা রকম সৃজনশীল কাজ তোমরা করো। জাস্ট একটা সিম্বল হিসেবে একটি ছবি এখানে আমি দেখিয়েছি। আমরা কি শুধুমাত্র কলেজের মধ্যেই থাকি? আমরা তো নিশ্চয়ই কলেজের বাইরেও যাই। ঠিক এই ছবিটি দেখো বলে দেয় বার্ষিক মিলন মেলা। রাজশাহী কলেজের অধ্যক্ষ মহোদয় মঞ্চে, সম্মানিত উপাধ্যক্ষ মহোদয় মঞ্চে আছেন। আমরা গিয়েছিলাম বার্ষিক মিলন মেলায়, বনভোজন অথবা শিক্ষা সফর সবকিছু মিলেই আমরা উচ্চ মাধ্যমিকের সকল শিক্ষার্থীরা মিলে সেখানে একত্রিত হয়েছিলাম। একটি লটারি পর্বও সেখানে হচ্ছিল, টান টান উত্তেজনা ছিল। আমরা খুবই এনজয় করেছি সেই দিনটি। নিশ্চয়ই তোমাদের স্মৃতিতে মনে আছে। এটিও নিশ্চয়ই আমাদের সেই স্মৃতির জায়গা থেকে আমরা আমাদের যাওয়ার পথে আমরা পুঠিয়া সেই রাজবাড়িতে গিয়েছিলাম। সেই রাজবাড়ির সামনের সেই ছবি নিশ্চয়ই এগুলো তোমাদের মনে পড়ছে। খুব বেশি দিন আগের না, এই তো ছুটির ঠিক আগেই আমরা এই কার্যক্রমগুলোর সাথে যুক্ত হয়েছিলাম। যে গাড়িতে ছবিটি ঠিক একটু কেটে গেছে অথবা একটু অন্যদিকে হয়ে গেছে, তোমরা গাড়িতে কতটা এনজয় করছিলে তারও একটি ছবি দেখতে পাচ্ছ। সম্মানিত অধ্যক্ষ মহোদয়, আমরা যে জায়গাটিতে গিয়েছিলাম সেখানে খুব চমৎকার পুকুর ছিল, স্পিড বোট ছিল, পিছনে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি সিনারি। সেখানে দাঁড়িয়ে সম্মানিত শিক্ষক শিক্ষার্থীরা ফটো সেশনে মিলিত হয়েছে। আরেকটি ছবি দেখতে পাচ্ছি আমরা ঠিক রাজশাহী কলেজ প্রশাসনিক ভবনের সামনে, অর্থাৎ বঙ্গবন্ধু যে মুরালটি রয়েছে সেই মুরালটির সামনে ঠিক শিক্ষার্থীরা দাঁড়িয়ে আছে। একেবারেই বলা যায় রাজশাহী কলেজ বঙ্গবন্ধুর সেই জন্মবার্ষিকী ঘিরে, যে 17ই মার্চকে ঘিরে 2020-এর যে আয়োজন করেছিল, একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি করতে যাচ্ছিল, যেটি ইতিমধ্যে নির্মিত হয়েছে, এবং তারই একটা অভিনয় পর্বে আমাদের শিক্ষার্থীরা সেই মুরালের সামনে উপস্থিত হয়েছিল। নিশ্চয়ই মনে পড়ে 17ই মার্চের খুব অল্প সময় আগে, 17ই মার্চ থেকে তো আমাদের কলেজটি বন্ধ হয়ে যায়, নিশ্চয়ই তোমাদের মনে পড়বে। এটিও হচ্ছে ইতিহাসের একটি অংশ হয়ে থাকবে। চলে আসলাম অনেক কথা বলতে বলতে আমরা আমাদের ক্লাসরুম, আমাদের প্রিয় জায়গা, আমাদের প্রাণের জায়গা, সেই ক্লাসরুমে তোমরা এখন সুন্দরভাবে বসে আছো, খুবই মনোযোগ দিয়ে বসে আছো। আমিও নিশ্চয়ই আর অন্য কথায় যাব না, এবার একেবারেই চলে যাব আমাদের দ্বিতীয় পত্রে। এখানে একটু বলে রাখি, খুব ভালো লাগতে পারতো তোমাদেরকে যদি বলতে পারতাম দ্বাদশ শ্রেণীতে স্বাগতম, কিন্তু দ্বিতীয় পত্রে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। নিশ্চয়ই বার্ষিক পরীক্ষাটি হবে, তারপরে তোমরা একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে উন্নীত হবে। সেই সঙ্গে নিশ্চয়ই আমরা আনুষ্ঠানিকভাবে তোমাদেরকে সুন্দরভাবে দ্বাদশ শ্রেণীতে অভিনন্দন জানিয়ে আমরা কথা বলবো। তার আগে নিশ্চয়ই তোমাদের পুরস্কার পর্ব থাকবে, নানা রকম কার্যক্রম থাকবে।
আমরা চলে আসি আমাদের দ্বিতীয় পত্র, মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র। একটা ছবি, একটু চিন্তা করো তো, একটু ব্রেনস্টর্মিং। কি বলে ছবি? নিশ্চয়ই এতক্ষণে ভেবে ফেলেছো যে পেছনের মানুষটি সামনের মানুষটিকে বিপদে ফেলতে পারছে। এখন যদি প্রশ্ন করি যে পিছনের মানুষটি আসলে কি খুব ভালো কাজ করছে? ভালো কাজ করছে না যেমন সত্য, পাশাপাশি পেছনের মানুষটির কি কোনো বিপদের সম্ভাবনা আছে? আমার সামনে থাকলে নিশ্চয়ই তোমরা উত্তর দিতে। একদিকে ভালো কাজ যেমন করছে না, পাশাপাশি সেই মানুষটি তার নিজের বিপদটিও ডেকে নিয়ে আসছে। অর্থাৎ এই সামনের মানুষটিকে ফেলে দেওয়ার মধ্য দিয়ে পেছনের মানুষটিও কিন্তু পড়ে যাবে। তাহলে আমরা যদি বলি, আমরা স্বাভাবিকভাবে বলি যে পেছনের মানুষটার বুদ্ধিশুদ্ধির জায়গাটা কেমন আছে, নিশ্চয়ই তোমরা একটু বলবা যে বুদ্ধির জায়গা থেকে মনে হয় কিছুটা ঘাটতি আছে। তারা করে এমন কাজ করবে কেন? নিজেই তো বিপদে পড়বে। এইরকম কিছু কথা নিশ্চয়ই এই ছবিটি বলছে। এবার একটা ছোট্ট একটা আমরা ভিডিওর দিকে একটু খেয়াল করি। তোমরা একটু মনোযোগ দাও। ছোট্ট একটা ভিডিও আমরা খেয়াল করব। একটি ছোট্ট বাচ্চা, তোমরা কি মনোযোগ দিতে পেরেছো? আমরা কি আরেকবার একটু দেখে নেব খুব ছোট্ট পরিসরে। একটু খেয়াল করো, খুব ছোট্ট একটা ভিডিও। হ্যাঁ, আমরা ছোট্ট ভিডিওটি দেখলাম। নিশ্চয়ই ভিডিওটা দেখেও তোমাদের মনে প্রশ্ন জাগবে। মা কিন্তু খুব খুশি প্রথমের দিকে যে মা ঠিক যেভাবে কাজ করে, ঠিক মেয়ের কাজের মধ্যেও কিন্তু সেরকম একটি নমুনা দেখতে পাচ্ছিল যে ঠিক যেভাবে রান্নাবাড়ি করার পরে হাঁড়ি পাতিল বা বাসনপত্রগুলো পরিষ্কার করে, ঠিক মেয়ে মাকে অনুসরণ করে অনেকটাই ঠিক সেভাবে সেই কাজটি করতে যায়। তো বিপদ হয়ে গেল সেই জায়গাটায়। একদিন করলো কি, একটি ল্যাপটপ, সেই ল্যাপটপটিকে ঠিক পানি দিয়ে সে ওয়াশ করতে গেল। এবং নিশ্চয়ই এই কাজটি ওই ছোট্ট একটি বাচ্চা তার পুরোপুরি বুঝে উঠবার কথা না, সে ঠিক সমন্বয় করতে পারেনি, ঠিক এই কাজটি করেছে। এবং মাকে দেখতে পারলাম আমরা একটা পর্যায়ে, খুব আশ্চর্য হয়ে গেল। তাহলে আমাদের এই যে আমরা বিষয়টা দেখলাম, এর মধ্যে দিয়ে বুঝতে পারি যে বাচ্চাটির বুদ্ধি নিশ্চয়ই আছে, কিন্তু সব সময় সব কিছুর সঙ্গে সমন্বয় করা সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। ঠিক বাচ্চাটিও কিন্তু এখানে সেই সমন্বয়ের কাজটি করতে পারেনি। অর্থাৎ অন্যান্য বিষয়গুলোকে পানি দিয়ে ওয়াশ করলে পরেও ল্যাপটপটিকে যে পানি দিয়ে ওয়াশ করা যাবে না, এই বাচ্চাটি সেই ধারণাটায় ঘাটতি ছিল। তাহলে আমরা এই দুটো ছবির মধ্য দিয়ে আসলে কি দেখলাম যে বুদ্ধির জায়গা থেকে কিছু কথা বলছে। অর্থাৎ আগের ছবিটার মধ্যেও আমরা যা দেখলাম, সেখানেও দেখলাম যে পিছনের মানুষটার মনে হয় বুদ্ধির জায়গা থেকে কিছুটা ঘাটতি আছে। আবার বাচ্চাটিরও নিশ্চয়ই বুদ্ধি আছে, কিন্তু কোনটার সঙ্গে কিভাবে সমন্বয় করতে হবে সেই জায়গাটা সে ল্যাপটপ ও পানি দিয়ে ওয়াশ করতে গিয়ে এক ধরনের ঘাটতি দেখা দিল বুদ্ধির জায়গা থেকে। আমরা আজকে আসলে কি পড়বো তারই একটু নমুনা ছবি দেখে নিলাম। আমরা আজকে পড়বো বুদ্ধি অধ্যায় নিয়ে। তোমরা নিশ্চয়ই আমার সামনে থাকলে বলতে পারতে যে আমরা কি অধ্যায় নিয়ে পড়বো। আমাদের পাঠের শিরোনাম হচ্ছে বুদ্ধি বা ইন্টেলিজেন্স। পাঠের উদ্দেশ্য বুদ্ধি সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক ধারণা আজকের এই ক্লাস থেকে তৈরি হবে। আজকের পাঠ, আজকে আমরা কি পাঠ করব? বুদ্ধির সংজ্ঞা, ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষা ও দলভিত্তিক বুদ্ধি অভিক্ষার পার্থক্য, ভাষাগত বুদ্ধি অভিক্ষা ও কৃতি বুদ্ধি অভিক্ষার পার্থক্য এবং বিনেসিমো বুদ্ধি অভিক্ষা। এই বিষয়গুলো হচ্ছে আজকের পাঠ। সেই সঙ্গে আমরা একটু জেনে রাখি আমাদের শিখন ফলগুলো কি হবে। বুদ্ধির সংজ্ঞা বলতে পারবে, ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষা ও দলগত বুদ্ধি অভিক্ষার মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারবে, ভাষাগত বুদ্ধি অভিক্ষা ও কৃতি বুদ্ধি অভিক্ষার পার্থক্য নির্ণয় করতে পারবে এবং সর্বশেষ 4 নম্বর শিখন ফলটি হচ্ছে বিনেসিমো বুদ্ধি অভিক্ষা বর্ণনা করতে পারবে।
আমরা ধারাবাহিকভাবে একটার পর একটা করে শিক্ষণফল নিয়ে তোমাদের সঙ্গে এখন কথা বলে যাব। প্রথমেই চলে আসি বুদ্ধি বা বুদ্ধির সংজ্ঞা। আমরা খুব সহজ কথায় কি বুঝি, আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু মনোবিজ্ঞানের বাইরের মানুষ ছাড়াও কিন্তু আমরা সচরাচর ব্যবহার করে থাকি বুদ্ধি। কেউ যদি কোনো কিছু ঠিকভাবে করতে পারে তাহলে বলি যে এটা বুদ্ধি আছে, আর যদি ঠিকঠাক মতো করতে না পারে তাহলে আমরা কি বলি যে লোকটার মনে হয় বুদ্ধি শুদ্ধি কিছু ঘাটতি আছে, বা ঠিক মতো ঠিক সব কিছু বুঝতে পারছে না। এরকমভাবে আমরা সাধারণভাবে কথাবার্তা বলে থাকি। আমরা ঠিক এভাবেই একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। বুদ্ধি হলো ব্যক্তির সেই ক্ষমতা যা দ্বারা সে বাস্তব জগৎ সম্পর্কে অবগত হতে পারে, বিভিন্ন ঘটনার মধ্যে সমন্বয় করতে পারে এবং সমস্যাজনিত পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হয়। তাহলে আমরা বুদ্ধিকে কি বলছি? বুদ্ধি হচ্ছে একটি ক্ষমতা। নিশ্চয়ই বুঝতে পারছো এটা কোনো শারীরিক ক্ষমতা না, এটি হচ্ছে মানসিক ক্ষমতা। এই ক্ষমতা দিয়ে কি করে সে বাস্তব জগতের সঙ্গে, তার আশেপাশের যে জগৎটা, যে জগতের সঙ্গে সে যুক্ত হয়, যে জগতের সঙ্গে সে খাপ খাওয়ায়, সেই জগৎ সম্পর্কে সে অবগত হতে পারে। বুদ্ধি যার আছে তার অবগত হয় একরকম, যার বুদ্ধির ঘাটতি আছে তার অবগত হওয়া কিন্তু ভিন্ন রকম। এবং এই বাস্তবতায় যেসব জিনিসগুলো পায় সে বিভিন্ন ঘটনা, বিভিন্ন বস্তুর মধ্যে সে কি করে সমন্বয় সাধন করবার চেষ্টা করে, এবং যে কোনো সমস্যায় পড়লে পরে সেই সমস্যা থেকে সে উঠতে উঠবার চেষ্টা করে। এভাবেই সে তার মতো করে একটি কিন্তু সিদ্ধান্ত নেয়, এবং যার বুদ্ধি যেমন আছে তার উপর ভিত্তি করে কিন্তু সে তার মতো করে সিদ্ধান্ত নেয়। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি বুদ্ধি হচ্ছে এমন একটি ক্ষমতা যার সাহায্যে কি করতে পারে, ক্ষমতা দিয়ে বাস্তব জগৎ সম্পর্কে সে অবগত হয়, বিভিন্ন ঘটনার মধ্যে সমন্বয় করে এবং সমস্যাজনিত পরিস্থিতিতে পড়লে পরে সে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে। আমরা ইতিমধ্যে যে দুটো ছবি দেখে এসেছি, তোমরা নিশ্চয়ই তোমাদের সেই ছবি এবং ভিডিও থেকে নিশ্চয়ই বুঝতে পারছো যে বাস্তব জগৎ সম্পর্কে অবগত হতে পারে। ওই যে মানুষটি পিছনে ধাক্কা দিতে যাচ্ছিল, তার কি বাস্তব জগৎ সম্পর্কে ধারণা আছে যে পিছনে ধাক্কা দিলে পরে সামনের মানুষটি পড়ে গেলে পরে সে নিজে পড়ে যাবে? দেখো এই জায়গাটায় কিন্তু তার ঘাটতি আছে। এরপরে বলেছে বিভিন্ন ঘটনার মধ্যে সমন্বয় সাধন করতে পারে। সেই বাচ্চাটির কথাই বলো, বাচ্চাটি বিভিন্ন ঘটনা বলতে বাচ্চাটি জানে যে কোনো কিছু ময়লা হলে পরে মা পরিষ্কার করে থাকে বাসন কোসন হাঁড়ি পাতিল সবকিছু, কিন্তু কোনটা পরিষ্কার করে আর কোনটা পানি দিয়ে পরিষ্কার করে না সেই জায়গাটার মধ্যে কিন্তু সমন্বয়ে বাচ্চাটির একটু কিছুটা ঘাটতি হয়েছিল। এটা নিশ্চয়ই বাচ্চাটি আরেকটু পরিপক্ক হলে, মানসিক পরিপক্কতা আসলে সেই সমন্বয়ের জায়গাটা নিশ্চয়ই কেটে যাবে। আমরা দৈনন্দিন জীবনে নানা সময় নানা রকম সমস্যায় পড়ি, সবকিছুই কিন্তু আমরা আমাদের বুদ্ধিটাকে খাটিয়ে সেই সমস্যা থেকে বেরিয়ে আসবার চেষ্টা করি। এই হচ্ছে মোটামুটি বুদ্ধি সম্পর্কে আমাদের সাধারণভাবে একটু ধারণা। আমরা একটু চলে যাই সামনে। বুদ্ধিমত্তার পরীক্ষা বলে একটি স্লাইড দেখতে পাচ্ছ তোমরা। এখানে পরীক্ষা বানানটা একটু এখানে ভুল দেখতে পাচ্ছ, কারণ একটা স্লাইড থেকে নেওয়া তো ঠিক এডিট করা সম্ভব হয়নি। প্রশ্ন করেছে এই হাতিটির কয়টি পা দেখতে পাচ্ছেন? 4টি, 7টি, 8টি, 9টি। নিশ্চয়ই আমার সামনে থাকলে তোমরা বিভিন্ন জন বিভিন্নভাবে উত্তর দিতে, এবং উত্তর থেকে আমরা একটা পর্যায়ে নিশ্চয়ই সিদ্ধান্তে পৌঁছতে পারতাম। যেহেতু সেই প্রতিক্রিয়াগুলো পাচ্ছি না, তোমাদের সেই প্রাণের সেই স্পন্দনগুলো পাচ্ছি না, এবং নিশ্চয়ই বুঝতে পারছো তোমাদেরকে কতটা মিস করছি। কারণ ক্লাসরুমে থাকলে পরে যেভাবে এনজয় করা যায়, এত দূরে থেকে সেটি করা খুবই কষ্টকর। আর এত বেশি মিস করছি বলেই ঠিক আজকে আমি ঠিক একটু চিন্তা করেই ভাবলাম তোমাদেরকে এবং তোমাদের ইউনিফর্মটাকে এত বেশি মিস করি, যার কারণে মনে হলো তোমাদের ইউনিফর্মের মতো কিন্তু একটি জামা আমার আছে। ভাবলাম আজকে ক্লাসটাতে সেই জামাটি পরে যাব, যাতে তোমাদের এবং তোমাদের সেই ইউনিফর্মকে মিস করা জায়গা থেকে কিছুটা হলেও যদি মিনিমাইজ করার সুযোগ থাকে, এরকম একটি জায়গা থেকে। চলে আসি আমরা যে প্রশ্নটি করেছিলাম, সেই প্রশ্নটি হচ্ছে এই হাতিটি কয়টি পা দেখতে পাচ্ছে? তো উত্তর নানা রকম উত্তরই এসছে, এবং আমরা এখানে বলে রাখি সঠিক উত্তরটি হবে 4টি। কারণ হচ্ছে যে আসলে 4টির বেশি পা হওয়ার সুযোগ হাতির নেই। এখানে দেখে ছবি দেখে কখনো মনে হবে যে মাঝখানে যেগুলো আছে এগুলো আসলে গ্যাপ, ওই জায়গাগুলো কেউ পা হিসাব করে হয়তো বিভিন্ন রকম উত্তর দেবে, কিন্তু বুদ্ধিমত্তার জায়গা থেকে এখানেই বিষয়টা যে আসলে হাতির 4টি পা বেশি পা থাকার সুযোগ নেই। ঠিক এই ছবিতেও ঠিক তেমনটি রয়েছে। আরেকটি ছবি দেখো, যে 3জন মানুষ, প্রত্যেকটি স্টেপেই 3জন করে মানুষ আছে, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাচ্ছে।
বাম প্রান্তে এবং ডান প্রান্তের মাঝখানে একটা মহাসমুদ্র, কিন্তু ওই সমুদ্রটুকু পা দিয়ে লাফ দিয়ে পার হওয়া সম্ভব না, কিন্তু দূরত্বটা খুব বেশিও নয়। তারা কি করেছেন, একটা স্টিক বা একটা লাঠি অথবা একটা বাঁশ তারা ঠিক দেখো ব্যালেন্স করে ধরেছে। ফিজিক্সের সূত্র অনুযায়ী দুজন যদি আনুভূমিকভাবে থাকে এবং একজন যদি ঝুলন্ত অবস্থায় থাকে, তাহলে কিন্তু নিঃসন্দেহে পার হয়ে যাওয়া সম্ভব। ঠিক এভাবেই কিন্তু তিনজনই কিন্তু বুদ্ধিমত্তা খাটিয়ে ঠিক পার হয়ে গেল। অর্থাৎ তারা সমস্যায় পড়েছিল, আমরা বলেছিলাম সমস্যাজনিত পরিবেশ, সেখানে পড়লে পরে তাদেরকে কি করতে হয়, সেই সমস্যার মোকাবেলা করতে হয়। ঠিক সেই পদার্থবিজ্ঞানের সেই সূত্র কাজে লাগিয়ে দুজন আনুভূমিকভাবে আছে এবং একজন ঝুলন্ত অবস্থায়, উড়ন্ত অবস্থায় থেকে কিন্তু সুন্দরভাবে তিনজনই কিন্তু পার হয়ে গেল। এবং নিশ্চয়ই যদি প্রথমে তোমাদেরকে প্রশ্ন করতাম তিনজনের মধ্যে কে বুদ্ধিমান, তোমরা বিভিন্ন উত্তর দিতে, কিন্তু কেউ বলতে সামনের জন বেশি বুদ্ধিমান, কেউ বলতে মাঝখানের জন, কেউ বলতে পেছনের জন। আসলে তারা একটা জায়গায় একমত হয়েছিল যে ফিজিক্সে এই কথাই বলে থাকে যে আসলে যে কোনো অবস্থানেই থাকি না কেন, কারোরই পড়ে যাওয়ার সুযোগটা নাই, সমান ঝুঁকি সবার জন্যই আছে, সমান নিরাপত্তা সবার জন্যই আছে। ঠিক এভাবেই তারা একটা টিম ওয়ার্ক করে কিন্তু বুদ্ধিমত্তার মধ্য দিয়ে কিন্তু এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে আসলো। কারণ এক প্রান্তের খাবার শেষ হয়ে গেছে, আরেক প্রান্তে না যেতে পারলে তারা বেঁচে থাকবে না। কাজেই তাদের এই সমস্যা থেকে কাটিয়ে উঠবার জন্য তাদেরকে আরেক প্রান্তে যেতেই হয়েছে। নিশ্চয়ই এটা একটা বুদ্ধির জায়গা। আরেকটি ছবি দেখতে পাচ্ছ, নিশ্চয়ই ছবিটি দেখে তোমাদের প্রশ্ন করলে পরে তোমরা হয়তো এরকম যদি প্রশ্ন করি, মানুষটি কি খুব বেশি বুদ্ধিমান? আমরা তো অনেক সময় তার আচার আচরণ, পোশাক পরিচ্ছদ এসব দেখেই বুদ্ধিমত্তা যাচাই করি। তো বিভিন্ন জন নিশ্চয়ই বিভিন্ন রকম উত্তর দিতে, কেউ কেউ এমন উত্তর দিতে ঠিক যেভাবে বেশভূষা দেখতে পাচ্ছি, মনে হচ্ছে লোকটা মনে হয় খুব একটা স্বাভাবিক সুস্থ না, একটু উন্মাদ টাইপের অথবা একটু বিকৃতি আছে, এরকম কিছু ছবি মনে হচ্ছে মানুষটাকে। আবার কেউ কেউ হয়তো এই কথাটি বলতে যে না, মানুষটি আসলে কি করছে, তার নিজের ছবিটি আঁকছে। নিজের ছবি কিভাবে আঁকছে, পাশে একটি আয়না রেখেছে, আয়নার দিকে তাকিয়ে আয়নায় তার ছবি উঠছে, সেটা দেখে দেখে সে একটি ছবি আঁকবার চেষ্টা করছে। এবং নিঃসন্দেহে এই ব্যাখ্যা পাওয়ার পরে তোমরা বুঝতে পারছো মানুষটি কতটা সৃজনশীল, মানুষটি কতটা বুদ্ধিমান, এবং সত্যি সত্যি সবসময় যে পোশাক পরিচ্ছদ বা সবকিছুই যে একই কথা বলে না, তা কিন্তু এই ছবি থেকে বলা যায়। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি এই মানুষটার মধ্যে কিন্তু বুদ্ধির জায়গা থেকে বেশ ভালো আছে, অথবা সৃজনশীলতা তার ভিতরে যথেষ্ট মাত্রায় রয়েছে। আরেকটি ছবি, তোমরা কি স্লাইডটা দেখতে পাচ্ছ? খুবই ছোট লেখা, তোমাদের পড়তে কষ্ট হচ্ছে। এখানে আমার সামনে বিশাল একটা স্ক্রিন, আমি একটু পড়ে শোনাই। একজন শিক্ষক তিনি বলেছেন, ওই হারামজাদা, তোকে বললাম ব্যাকটেরিয়ার ছবি আঁকতে, আর তুই সাদা খাতা ধরিয়ে দিলি। উত্তরে শিক্ষার্থী বলল, কেন স্যার, আপনি তো বলেছেন খালি চোখে ব্যাকটেরিয়া দেখা যায় না। আর এই কারণেই শিক্ষার্থী ঠিক খালি খাতা, সাদা খাতা জমা দিয়েছে। এখানে একটু বলে রাখি, এই যে ছাত্রটি, এই ছাত্রটির কি বুদ্ধি আছে? নিশ্চয়ই বলবে বুদ্ধি আছে। পাশাপাশি যদি বলি একটু দুষ্টুমি বুদ্ধি আছে, এটাও নিশ্চয়ই অস্বীকার করবে না। তাহলে আমরা আমাদের বুদ্ধিটাকে কিন্তু ভালো কাজেও লাগাতে পারি, অনেক সময় আমাদের বুদ্ধিটাকে কিন্তু আমরা অন্য পথেও কিন্তু পরিচালিত করতে পারি। আরেক কিছু এখানেও দেখতে পাচ্ছি শিক্ষক এবং ছাত্র। শিক্ষক যুক্তিবিদ্যা ক্লাস নিয়ে আলোচনা চলছে এবং শিক্ষক বলছে, আমি টেবিলটা ছুঁয়েছি, টেবিলটা মাটি ছুঁয়েছে, সুতরাং আমি মাটি ছুঁয়েছি। শিক্ষক এই কথা বলার পরে শিক্ষার্থীকে বলল, এবার তোমরা একটা যুক্তি দেখাও তো। তো পল্টু নামে একজন শিক্ষার্থী সে দাঁড়িয়ে গেল এবং বলল, যেমন ধরুন স্যার, আপনি মুরগি খেয়েছেন, মুরগি কেঁচো খেয়েছে, সুতরাং আপনি কেঁচো খেয়েছেন। নিশ্চয়ই এই কথা শোনার পরে শিক্ষক খুব রেগে গেছেন এবং রীতিমতো বৃত্তাঘাত করছেন। নিঃসন্দেহে আজকের দিনে এমন কৌতুকটি আমরা ভাবতে পারতাম না। এখন শিক্ষার্থীকে মারার কোনো সুযোগ নেই, ক্লাসরুমে বেত নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, জাস্ট কৌতুকের খাতিরে এই বিষয়টা এখানে উপস্থাপন। তাহলে দেখো শিক্ষার্থী এখানে পল্টু যে যুক্তিটা দিল, এই যুক্তির মধ্য দিয়েও কি আমরা এই কথাটা বলতে পারি
যে পল্টুর মধ্যেও নিশ্চয়ই বুদ্ধি বা মেধা আছে, সে কিন্তু তাৎক্ষণিকভাবে একটা বিষয় সাজিয়ে সেই বিষয়টা উপস্থাপন করবার চেষ্টা করেছে। আমরা একটু আগে বলেছিলাম যে দুষ্টমি বুদ্ধি, বুদ্ধি সবকিছুই তো বুদ্ধি। এগুলো নিশ্চয়ই আমরা বিভিন্ন শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন রকম সৃজনশীলতা থাকে, বিভিন্ন রকমের বুদ্ধি থাকে, বিভিন্ন রকমের দুষ্টমি থাকে, সবকিছু মিলেই হচ্ছে আমাদের বুদ্ধি। আমরা পড়ছিলাম বুদ্ধি, বুদ্ধির আমরা সংজ্ঞা পড়েছি, সাধারণ কথায় একটু সংজ্ঞা পড়েছি। এবার একটু চলে যাই বুদ্ধির একটি ভালো সংজ্ঞায়, একটা প্রামাণ্য সংজ্ঞায়, এবং সবচেয়ে ভালো সংজ্ঞা বললেও ভুল হবে না। বিখ্যাত একজন বিজ্ঞানী আছেন, নাম হচ্ছে ডেভিড ওয়েস্টার। তিনি 1958 সালে একটি সংজ্ঞা দিয়েছেন, সেই সংজ্ঞাটার দিকে একটু তাকাই। সংজ্ঞাটায় বলেছে, ইন্টেলিজেন্স ইজ দ্য ক্যাপাসিটি টু অ্যাক্ট পারপাসফুলি, টু থিঙ্ক রেশনালি অ্যান্ড টু ডিল ইফেক্টিভলি উইথ দ্য এনভায়রনমেন্ট। এর বাংলা করলে দাঁড়ায়, বুদ্ধি এমন একটি ক্ষমতা যা দ্বারা উদ্দেশ্যপূর্ণভাবে কাজ করা যায়, যুক্তিপূর্ণভাবে চিন্তা করা যায় এবং পরিবেশের সঙ্গে উপযুক্তভাবে মোকাবেলা করা যায়। তাহলে দেখো, এই সংজ্ঞাটা যদি আমরা ব্যাখ্যা করি তাহলে কি পাচ্ছি? বুদ্ধি একটি ক্ষমতা, মানে মানসিক ক্ষমতা, যা দিয়ে কি করে? উদ্দেশ্যপূর্ণভাবে কাজ করে। আমরা অনেক সময় অনেক রকম কাজ করি, উদ্দেশ্যহীন কাজ করি। তো আসলে একজন মানুষের বুদ্ধি যদি ঠিকঠাক মতো থাকে, বুদ্ধিমত্তা জায়গা যদি পরিপূর্ণতা থাকে, পরিপক্বতা থাকে, তাহলে কিন্তু সে সবসময় উদ্দেশ্যপূর্ণভাবেই কাজ করতে চায়, উদ্দেশ্যের সঙ্গে মূল রেখে যুক্তিপূর্ণভাবে চিন্তা করে। সেই মানুষটি যা কিছু করতে চায় না কেন, যুক্তিপূর্ণভাবে চিন্তা করে কি করব কি করব না, কোনটা করা উচিত কোনটা করা উচিত না, কারণ তার বুদ্ধিটাকে খাটিয়ে, সেই ক্ষমতাটাকে খাটিয়ে কিন্তু সে চিন্তা করে এবং পরিবেশের সঙ্গে সে উপযুক্তভাবে মোকাবেলা করে। মোকাবেলা মানে খাপ খাওয়ায়। তাহলে কি বুদ্ধি দিয়ে আমরা কি করি? বুদ্ধি দিয়ে আমরা এই কাজটি করি, বুদ্ধি দিয়ে আমরা উদ্দেশ্যপূর্ণভাবে কাজ করি, উদ্দেশ্যহীনভাবে কোনো কাজ করি না। বুদ্ধি থাকলে পরে আমরা যুক্তিপূর্ণ চিন্তা করি, এবং বুদ্ধি আছে বলেই আমরা বিভিন্ন সময় বিভিন্ন পরিবেশে যখন জটিল জটিল পরিস্থিতির সম্মুখীন হই, তখন নিশ্চয়ই আমরা সেখান থেকে বের হয়ে আসতে পারি বা সমাধান করতে পারি। এবার একটা চলে যাই, আমরা আরেকটা ছোট্ট একটা ভিডিও ক্লিপসের সঙ্গে একটু মিলিত হই। সাউন্ড একটু কম মনে হতে পারে। আমার মাথায় যা আছে এটার গায়ের রং সাদা, আর নর্মালি কুসুম লাল হইতে পারে, আবার হলুদ হইতে পারে, আর কমা বলে বুঝে বুঝে তোর মাথায় আসলে একটা ফলক হয় নাই। আমার মাথায় কি এটা আমি সন্দেহ করছিলাম। ঠিক আমরা এরকম একটি ভিডিও ক্লিপসে ছিলাম। আমি জানি না তোমরা কতটুকু শব্দ শুনতে পেরেছো, ভলিউমটা খুব কম ছিল, এবং সেখানেও আমরা দেখতে পেলাম দুজনের মধ্যে যে কথোপকথনগুলো হচ্ছিল, সেই কথোপকথনের মধ্য দিয়ে নিশ্চয়ই আমরা বুঝতে পারছিলাম যে দুজনের বুদ্ধির মাত্রাটা কেমন ছিল। যিনি প্রশ্ন করছেন এবং যিনি উত্তর দিচ্ছেন, দুজনের কথোপকথনের মধ্য দিয়ে কিন্তু আমরা বুঝতে পারি যে তাদের বুদ্ধির লেভেল বা বুদ্ধির পর্যায়টা কোন জায়গাটায় আছে। আমরা বোঝার চেষ্টা করছি বুদ্ধি। তাহলে বুদ্ধিকে নিশ্চয়ই পরিমাপ করতে হবে। মনোবিজ্ঞানে বুদ্ধিকে পরিমাপ করা যায়। এই যে দুজন মানুষ একটু আগে কথা বললো, অথবা এর আগেও কতগুলো ছবি আমরা দেখেছি, অথবা তোমার আমার প্রত্যেকেরই আমরা বুদ্ধি জানতে চাই, কার বুদ্ধি কতটুকু। এই বুদ্ধি পরিমাপ করার জন্য আমরা মনোবিজ্ঞানে আইকিউ পরিমাপ করি, ইন্টেলিজেন্স কোয়েশ্চেন্ট বা বুদ্ধাঙ্ক। এই বুদ্ধি পরিমাপ বিজ্ঞানভিত্তিকভাবে মনোবিজ্ঞানে করা সম্ভব,
এবং সেই জায়গাটা নিশ্চয়ই এই অধ্যায়ে আমাদের আলোচনায় আসবে পর্যায়ক্রমে। তার আগে আমরা একটু দেখে নেই বুদ্ধি পরিমাপ করতে গেলে কি লাগে, কি দিয়ে বুদ্ধি পরিমাপ করা হয়। দেখো বলেছে বুদ্ধি অভিক্ষার শ্রেণী বিভাগ। প্রয়োগ পদ্ধতি অনুসারে বুদ্ধি অভিক্ষাকে ব্যক্তিগত এবং একক বা দলগত এই দুই ভাগে ভাগ করা যায়। ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষা, দলভিত্তিক বুদ্ধি অভিক্ষা। তাহলে এই যে এখান থেকে দেখো বুঝলাম যে বুদ্ধি অভিক্ষার শ্রেণী বিভাগ প্রয়োগ পদ্ধতির উপর ভিত্তি করে দুভাগে ভাগ করেছে। আবার আরেকটি ভাগ আমরা খেয়াল করি, ভাষা ব্যবহারের উপর ভিত্তি করে বুদ্ধি অভিক্ষাকে দুই ভাগে ভাগ করা যায়। একটির নাম বলেছে ভাষাভিত্তিক বুদ্ধি অভিক্ষা বা ভাষাগত বুদ্ধি অভিক্ষা, আরেকটি হচ্ছে কৃতি বুদ্ধি অভিক্ষা। তাহলে বুদ্ধি পরিমাপ করব কি দিয়ে? বুদ্ধি অভিক্ষা দিয়ে। বুদ্ধি অভিক্ষাগুলোকে সার্বিকভাবে আমরা দুটো দৃষ্টিভঙ্গিতে দুটো চারটি ভাগে ভাগ করেছি। এখন প্রশ্ন হচ্ছে যে বুদ্ধি অভিক্ষা দিয়ে বুদ্ধি পরিমাপ করব, কিন্তু অভিক্ষা কাকে বলে এটা কি আমরা জানি? এই প্রশ্নের উত্তর না জানলে পরে তো নিশ্চয়ই বাকি কথাগুলো বলা খুব কঠিন। তো একটু বলে রাখি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের বইগুলোতেও দেখলাম যে অভিক্ষা সম্পর্কে একটু খুব কমই কথা বলা আছে, কিন্তু এই অভিক্ষা কাকে বলে এটি যদি তুমি পরিষ্কার না হও তাহলে নিশ্চয়ই আমরা এই সব বিভিন্ন রকম অভিক্ষার ক্ষেত্রে যেতে পারবো না। এই কারণে আমরা খুব সংক্ষেপে একটু চেষ্টা করব অভিক্ষা কাকে বলে এই ব্যাপারটা একটু জানা। দেখো অভিক্ষা ইংরেজিতে বলেছি টেস্ট। খুব সহজ কথায় একটা সংজ্ঞা বলার চেষ্টা করা হচ্ছে। সাধারণভাবে বলা যায় যা দিয়ে বা যার সাহায্যে ব্যক্তির মৌলিক মানসিক বৈশিষ্ট্য পরিমাপ করা হয় তাকে অভিক্ষা বলে। তাহলে অভিক্ষা কি? অভিক্ষা হচ্ছে যেটাকে বলেছি টেস্ট। আমরা অনেক সময় এটাকে পরীক্ষা বলি। এই টেস্ট করে কি করা হয়? ব্যক্তির মৌলিক মানসিক বৈশিষ্ট্য মাপা যায়। তাহলে মৌলিক মানসিক বৈশিষ্ট্য কোনগুলো? একজন ব্যক্তির ভেতরে বুদ্ধি, তার ব্যক্তিত্ব, তার প্রবণতা, এগুলো হচ্ছে তার কতগুলো মৌলিক মানসিক বৈশিষ্ট্য। তাহলে যা দিয়ে বা যার সাহায্যে ব্যক্তির মৌলিক মানসিক বৈশিষ্ট্য মাপা যায় তাকে বলেছি আমরা অভিক্ষা। অনেক বিশদ আলোচনা, তোমাদের একটু বুঝতে নিশ্চয়ই কষ্ট হবে। তারপরেও যদি বলি যে এই অভিক্ষার মধ্যে আসলে কি থাকে। অভিক্ষার মধ্যে থাকে হচ্ছে কতগুলো প্রশ্ন থাকে। আমি যদি তোমাদেরকে একটু সংক্ষেপে একটু দেখাবার চেষ্টা করি। ধরে নাও যে একটা প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্রের মধ্যে কি থাকে? অনেকগুলো কি থাকে? প্রশ্ন থাকে। তাহলে এই যে এখানে শুরুতে কিছু নির্দেশাবলী দেওয়া আছে, কিছু প্রশ্ন দেওয়া আছে, এবং এই প্রশ্নগুলো কি করবে? একজন শিক্ষার্থী বা যে ব্যক্তির বুদ্ধি মাপতে চায় বা ব্যক্তিত্ব মাপতে চায় বা মৌলিক মানসিক বৈশিষ্ট্য মাপতে চায় তিনি কি করবেন? তিনি এগুলো উত্তর দেবেন। তাহলে অভিক্ষা মাপার জন্য কি লাগে? এরকম কিছু উপকরণ লাগে। এই উপকরণগুলোকে দিয়ে কি করে থাকি? আমরা বুদ্ধি মেপে থাকি। শুধুমাত্র এরকম প্রশ্নপত্র অথবা এই কাগজের উপকরণ দিয়ে যে আমরা বুদ্ধি মাপি এমনটা কিন্তু না। এমনকি উত্তর দেওয়ার জন্য সেই উত্তরপত্র, এই যে আমার হাতে দেখো আরো কাগজ দেখতে পাচ্ছ, এখানে এটা হচ্ছে উত্তরপত্র, এগুলোর মধ্যে সে উত্তর দিয়ে থাকে। সবসময় বলেছি যে কাগজে কলমে উত্তর দেবে এমনটা না। আমরা যদি অনেক সময় দেখা গেল কি কাগজে কলমে না হাতে কলমে কাজ করেও আমাদের কখনো কখনো বুদ্ধি মাপার বা অন্যান্য মানসিক বৈশিষ্ট্য মাপার সুযোগটা আছে। আমরা যদি এই বক্সটার দিকে তাকাই একটু, তাহলে তোমরা দেখতে পারবা এই যে কতগুলো দেখতে পাচ্ছ উপকরণ দেখতে পাচ্ছ, কতগুলো এখানে গুটি দেখতে পাচ্ছ, কতগুলো বক্স দেখতে পাচ্ছ অথবা ব্লক দেখতে পাচ্ছ। এগুলো কিন্তু তোমাদের সিলেবাসও আছে। আলেকজান্ডার পাঁচ এলন বুদ্ধি অভিক্ষা আছে, এটা দিয়ে কিন্তু আমরা পরিমাপ করি। এখানে কার্ডের মধ্যে বিভিন্ন রকম ছবি আছে। এরকম ভাবে কিন্তু আমরা হাতে কলমে কাজ করেও কিন্তু আমরা বুদ্ধি, ব্যক্তিত্ব বা অন্যান্য কিছু মাপতে পারি। তাহলে অভিক্ষাটা কি? অভিক্ষা হচ্ছে এরকম একটা জিনিস যা দিয়ে কি করা হয়? ব্যক্তির মৌলিক মানসিক বৈশিষ্ট্য মাপা হয়। যা দিয়ে জিনিসটা কেমন? যা দিয়ে জিনিসটা হতে পারে কোনো প্রশ্নপত্র, হতে পারে কোনো উপকরণ, অথবা হাতে কলমে কাজ করার কোনো কিছু। আরেকটি কথা, যা দিয়ে জিনিসটা, এইটার বৈশিষ্ট্য কেমন হতে হবে? এই বৈশিষ্ট্য কিন্তু হতে হবে বস্তুনিষ্ঠ এবং আদর্শায়িত। কারণ আমরা যা দিয়ে মাপি বা যা দিয়ে মাপবো সেই মাপকটা যদি বস্তুনিষ্ঠ না হয়, মাপকটা যদি বিশুদ্ধ না হয়, তাহলে কিন্তু তা দিয়ে মাপলে পরে বিজ্ঞান ভিত্তিক ফলাফল পাওয়া যাবে না। এই কারণে অভিক্ষা হচ্ছে সেই বিষয় যা দিয়ে কি করা হয়? ব্যক্তির মৌলিক মানসিক বৈশিষ্ট্য মাপা হয়। আমরা এই যে একটা দেখো ছবি দেখতে পাচ্ছ, এই যে দুটি একটি তোমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী আর একটি মেয়ে। দেখো ছবি দেখে দেখে কিছু নির্দেশ করছে, এর মধ্য দিয়ে কিছু পরিমাপ করার কিন্তু চেষ্টা করছে। অর্থাৎ এটা বুদ্ধি মাপার জন্য একটি অভিক্ষা। একজন অভিক্ষক যিনি মাপেন তিনি অভিক্ষক, আর যার মাপা হয় তিনি হচ্ছে অভিক্ষণ পাত্র। বাচ্চাটির বুদ্ধি মাপার
চেষ্টা করা হচ্ছে। আবার আরেকটি ছবি দেখো, এখানেও দেখো তাই, ঠিক বাচ্চাটি কিছু নির্দেশ করছে আর আরেকজন কিছু লিখছে। কখনো কখনো বাচ্চাটি নিজেও লিখতে পারে, তেমন প্রশিক্ষণও থাকতে পারে। ঠিক এভাবে আমরা বুঝতে পারি। দেখো পাশাপাশি দুটি বাচ্চা কিছু কাগজপত্রের মধ্যে কিছু লিখছে, লেখার মধ্য দিয়েও কিন্তু সেই ব্যক্তির মৌলিক মানসিক বৈশিষ্ট্যগুলোকে বের করা সম্ভব। এই যে দেখতে পাচ্ছ ক্লাসরুম, উচ্চ মাধ্যমিকের ক্লাসরুম, কতগুলো বাচ্চা, ঠিক ওদের আমরা বিভিন্ন রকম বৈশিষ্ট্য পরিমাপ করি। মনোবিজ্ঞানে মানুষের উপরে কোনো কিছু পরিমাপ করতে হয়, ঠিক এই বাচ্চাগুলোকে সেদিন ক্লাসরুমে কিন্তু তাদের আইকিউ বা বুদ্ধি পরিমাপ করা হয়েছিল, অথবা তাদের মৌলিক ধারণা পরিমাপ করা হয়েছিল। ঠিক এমনি ভাবেই অভিক্ষা দিয়ে কি করা হয়, কতগুলো ব্যক্তির উপরে সেই প্রশ্নমালা বা সেই উপকরণটা প্রয়োগ করে তার ভিতরে সেই বৈশিষ্ট্যগুলো জেনে নেবার চেষ্টা করা হয়। বিখ্যাত মনোবিজ্ঞানের সংজ্ঞা এনএনএসটিসি বলেছেন, এ সাইকোলজিক্যাল টেস্ট ইজ এসেনশিয়ালি অ্যান অবজেক্টিভ অ্যান্ড স্ট্যান্ডার্ড মেজার অফ এ স্যাম্পল অফ বিহেভিয়ার। অর্থাৎ মনস্তাত্ত্বিক অভিক্ষা হলো মানুষের আচরণের নমুনা পরিমাপের বস্তুনিষ্ঠ ও আদর্শায়িত পরিমাপ। একটু বলে রাখি তোমাদেরকে, এত ভারী জায়গায় আজকে ক্লাসে যাওয়ার দরকার নেই। আমরা এই অভিক্ষা সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছি। এই বিজ্ঞানীদের সংজ্ঞাগুলো আমরা আবারও শিখব। একটা পর্যায়ে গিয়ে নিশ্চয়ই এই অধ্যায়ের শেষের দিকে তোমাদের একটি ব্যবহারিক আছে, সেই ব্যবহারিক যখন পড়তে যাব তখন তোমাদেরকে এই সংজ্ঞাগুলো সম্পর্কে আরো পরিষ্কার করবার চেষ্টা করব। আমরা শুধুমাত্র একটু স্লাইডের মধ্যে দেখিয়ে দিলাম এনএনএসটির সংজ্ঞা, এবং আরেকজন বিজ্ঞানী আছে এল.জে. ক্রোনব্যাক, তিনিও একটি সংজ্ঞা দিয়েছেন। তিনিও এই সংজ্ঞার মধ্য দিয়ে অভিক্ষা সম্পর্কে বলার চেষ্টা করেছেন। আমরা এই সংজ্ঞাগুলো এত বিস্তারিত গেলাম না, আমরা নিশ্চয়ই আগামীতে এগুলো নিয়ে কথা বলব। সবশেষে একটু অভিক্ষার এরকম ভাবে মোটামুটি ভাবে বলি। মোট কথা অভিক্ষা হচ্ছে তাই যা দিয়ে মানসিক বৈশিষ্ট্যগুলোকে কি করি আমরা পরিমাণগত ভাবে মূল্যায়ন করি। যেহেতু মনোবিজ্ঞান বিজ্ঞান যেহেতু সবসময় বলে সংখ্যার মধ্য দিয়ে পরিমাণগত ভাবে পরিমাপ করা, ঠিক যখন তোমার আইকিউ পরিমাপ করতে যাবো তখন নিশ্চয়ই একটা সংখ্যা আসবে, একটা অঙ্ক আসবে। এমনিভাবে পরিমাণগতভাবে মূল্যায়ন করার পদ্ধতিটাকে বলেছি আমরা মনোবৈজ্ঞানিক অভিক্ষা। শুধুমাত্র বুদ্ধি না, ব্যক্তিত্ব বলি, প্রবণতা বলি, অন্যান্য ক্ষেত্রেও আমরা কি করে থাকি, আমরা পরিমাণগতভাবেই ওই ব্যক্তিটাকে বা সেই অভিক্ষার্থীকে মূল্যায়ন করবার চেষ্টা করি। কাজেই এই জন্যই বলেছে অভিক্ষা হচ্ছে মানসিক বৈশিষ্ট্যগুলোকে পরিমাণগতভাবে মূল্যায়নের একটি পদ্ধতি। ছিলাম বুদ্ধির পরিমাপে, সেইটা পরিমাপের জায়গা থেকে আমরা আসলে চলে গিয়েছিলাম অভিক্ষা ব্যাখ্যা করতে গিয়ে। নিশ্চয়ই তোমরা এই স্লাইডের এরকম একটু অংশ দেখে এসছো যে প্রয়োগ পদ্ধতি অনুসারে আমরা বুদ্ধি অভিক্ষাকে ভাগ করেছি কয় ভাগে, দুভাবে। একটি বলছি ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষা, আরেকটি বলছি দল ভিত্তিক বুদ্ধি অভিক্ষা। এখন আমরা একটু সংক্ষেপে এই দুটো সম্পর্কে একটু জানবার চেষ্টা করব। ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষা, নাম থেকেই বুঝতে পারছো এটার আরেকটি নাম হচ্ছে একক বুদ্ধি অভিক্ষা, যেখানে একজন ব্যক্তি থাকবে। অর্থাৎ একজন ব্যক্তি বলতে যার বুদ্ধি মাপা হবে সেই ব্যক্তি একজন, আর যিনি মাপবেন তিনি একজন। তাহলে এক এবং এক এরকম ভাবে যদি কোনো ব্যক্তির বুদ্ধি মাপা হয় তখন তাকে বলেছি আমরা ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষা। আমরা যদি সংজ্ঞার দিকে তাকাই, দেখো আমরা সংজ্ঞা একটা স্লাইডে দিয়েছি। ইন্ডিভিজুয়াল ইন্টেলিজেন্স টেস্ট, একক বা ব্যক্তিগত বুদ্ধি অভিক্ষা। ব্যক্তিগত বুদ্ধি অভিক্ষা একসাথে একজন মাত্র ব্যক্তির উপর প্রয়োগ করা যায়। এখানে একজন অভিক্ষার্থীর জন্য একজন অভিক্ষক থাকে, আর অভিক্ষক নিজেই সমস্যা নিয়ে থাকেন, প্রশ্ন জিজ্ঞাসা করেন, উত্তর লিপিবদ্ধ করেন, সময় গণনা করেন, সাফল্যাঙ্ক প্রদান করেন ইত্যাদি। অর্থাৎ একজন ব্যক্তি অভিক্ষক একাই, উনি এতগুলো কাজ করেন, সেই কথাগুলোই ওখানে বলেছে। এভাবে একজন ব্যক্তি যদি একজন ব্যক্তিকে নিয়ে ব্যস্ত থেকে কাজ করে তার কোনো কিছু পরিমাপ করে তখন তাকে বলেছি আমরা ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষা। বিএসসি হোক, ওয়েস্টার্ন বুদ্ধি অভিক্ষা, এগুলো সবই হচ্ছে একক বুদ্ধি অভিক্ষার কতগুলো উদাহরণ। আমরা একটা ছবির দিকে তাকাই, দেখো এই ছবিটা দেখে বুঝতে পারছো যে দুটো মেয়ে, একজন লিখছে আরেকজন পাশে আছে। তাহলে যিনি লিখছেন তিনি হচ্ছে অভীক্ষণ পাত্র, তারই কোনো কিছু পরিমাপ করা হচ্ছে, আর পাশে যিনি আছেন তিনি হচ্ছেন অভীক্ষক। তাহলে 1 to 1, এক এভাবে এরকম একটি অভিক্ষাকে বলেছি আমরা একক অভিক্ষা অথবা ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষা। চলে আসি এবার আমাদের দলভিত্তিক বুদ্ধি অভিক্ষা, গ্রুপ ইন্টেলিজেন্স টেস্ট। ঠিক এককের ঠিক বিপরীত অবস্থার মতো এখানে অনেকেই থাকবে। ঠিক আমরা যদি সংজ্ঞার জায়গায় যাই, দলগত বুদ্ধি অভিক্ষা একসাথে বহু লোকের উপর প্রয়োগ করা যায়। দলগত অভিক্ষা সাফল্যাঙ্ক নির্ণয় করে অভিক্ষার পরিবেশ ও নির্দেশাবলী যথাযথভাবে পালন করা হোক। এ ধরনের অভিক্ষায় সাধারণত লিখিত প্রশ্নপত্র একই সাথে বহু সংখ্যক অভিক্ষার্থীর উপর প্রয়োগ করা হয়। অভিক্ষার্থীরা তাদের উত্তরপত্রে লিখিতভাবে প্রদান করে। একটু যদি আমি খুব সহজভাবে বলতে চাই তাহলে দলগত বুদ্ধি অভিক্ষার মধ্যে কি থাকে, সেখানে লিখিতভাবে প্রশ্নপত্র অনেককে একসঙ্গে দিয়ে দেওয়া হয়,
এবং অভিক্ষক একজন একটা নির্দিষ্ট জায়গায় ইচ্ছে করলে দাঁড়িয়ে থাকতে পারেন, একটা ভরা ক্লাসরুমের মধ্যে অনেককে বসিয়ে দিয়ে একসঙ্গেই সেই প্রশ্নপত্র দিয়ে সেখানে নিশ্চয়ই একসঙ্গে নির্দেশাবলী দেওয়া যায়, অথবা সেই প্রশ্নপত্রের সামনে কিছু নির্দেশাবলী দেওয়া থাকে, সেগুলো পড়ে পড়ে সবাই সবার মতো করে একসঙ্গে উত্তর দেয়। অর্থাৎ একসঙ্গে 30 মিনিটের মধ্যেই দেখা যাবে প্রত্যেকেই আলাদা আলাদা প্রশ্নপত্রের মধ্যে দিয়ে 30 মিনিটেই প্রশ্নের উত্তর দিয়ে সেই তার তথ্যগুলো দিল, এর মধ্য দিয়ে বুদ্ধিটা পরিমাপ হয়ে গেল। এটাকে বলেছি আমরা দলগত বুদ্ধি পরীক্ষা। যেমন তোমাদের বইয়ে হয়তো পেয়ে থাকবা আর্মি আলফা, আরবি বিটা, অথবা এখানে ওটিস সেলফ অ্যাডমিনিস্ট্রেটিং টেস্ট অফ মেন্টাল অ্যাবিলিটি, র্যাভেন্স প্রোগ্রেসিভ ম্যাট্রিক্স, এগুলো সবই হচ্ছে কতগুলো দলগত বুদ্ধি পরীক্ষা। অর্থাৎ একজন অভিক্ষক একসঙ্গে অনেকের বুদ্ধি পরিমাপ করতে পারে। এই যে একটা ছবি দেখতে পাচ্ছ, দেখো ফাইলের মধ্যে ধরে নাও এরকম কতগুলো প্রশ্নপত্র, এরকম প্রশ্নপত্র দিয়ে দেওয়া হচ্ছে, বিভিন্ন জনকে দিয়ে দেওয়া হচ্ছে, এবং তারা সেগুলো টিক দেওয়া অথবা কোনো কিছু লেখা অথবা যে কোনোভাবে হোক তারা প্রতিক্রিয়া করার মতো দিয়ে একসঙ্গে তাদের বুদ্ধি মাপা সম্ভব। এই যে একটি ক্লাসরুম, ভরা ক্লাসরুম, একজন শিক্ষক ঠিক ওখান থেকে নির্দেশনা দিয়ে প্রত্যেকের হাতে একটি করে প্রশ্নপত্র অথবা কোশ্চেনিয়ার অথবা টেস্টের যে টুলসটি আছে সেটি পৌঁছে দেওয়া হচ্ছে। প্রত্যেকের মতো করে একই সময়ে সবাই উত্তর দিচ্ছে, এবং উত্তর সময় শেষে উত্তরপত্রগুলো শিক্ষক তুলে নেবেন। এর মধ্য দিয়ে শিক্ষক সেগুলো সেই উত্তরপত্রগুলোকে স্কোরিং করে ব্যক্তির বুদ্ধি, ব্যক্তিত্ব অথবা অন্যান্য কিছু পরিমাপ করবেন। এটাকে বলেছি আমরা দলগত বুদ্ধি পরীক্ষা। তাহলে আমরা একক বুঝলাম, দলগত বোঝার চেষ্টা করলাম। এখানে দেখো আরেকটি ছবি দিয়েছি যে এখানে একটি ছেলে একটি মেয়ে, এখানেও কিন্তু কিছু লিখছে অথবা কিছু দেখাচ্ছে, এখানে বুদ্ধি পরিমাপ করছে। নিশ্চয়ই তোমাদের প্রশ্ন থাকতে পারে যে দলগতর মধ্যে আবার দুজন আসলো কেন? দলগত বুদ্ধি অভিক্ষার একটি বাড়তি সুবিধা হচ্ছে ইচ্ছে করলে পরে সেই অভিক্ষাটা দিয়ে একজনেরও মাপা যায়। অর্থাৎ দলগত বুদ্ধি অভিক্ষা দিয়ে একজন ব্যক্তিরও পৃথকভাবে বুদ্ধি মাপা যায়, কিন্তু ব্যক্তিগত বুদ্ধি অভিক্ষা দিয়ে দলগতভাবে সেটাকে প্রয়োগ করার সুযোগটি থাকে না। এক এক করে হয়তো সবার যাবে, কিন্তু দলগত মানে তো একসঙ্গে সবাইকে। এই জন্য বলেছে ব্যক্তিগত বুদ্ধি অভিক্ষার ক্ষেত্রে একসঙ্গে সবার পরিমাপ করা যায় না, শুধুমাত্র একজনের করতে হয়। কিন্তু দলগত ক্ষেত্রে সুবিধা হচ্ছে দলেও করা যায়, প্রয়োজন বোধে একজনেরও করার সুযোগটা আছে। তারই একটি ছবি এখানে দেখানো। আমরা আসলে কি পড়বো? আমরা পড়বো এই একক বা ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষা এবং দলগত বুদ্ধি অভিক্ষার পার্থক্য। এই পার্থক্যটা একটু আমরা জানার চেষ্টা করি। দেখো এখানে বলেছে সময়, কোথায় সময় কম লাগতে পারে, কোথায় সময় বেশি লাগতে পারে। আমরা একটু বিশ্লেষণমূলকভাবে একটু আলোচনার জায়গায় যাব। নিশ্চয়ই বুঝতে পারছো যে যদি অনেকের বুদ্ধি পরিমাপ করতে হয়, তাহলে ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষা দিয়ে যদি আমি এক এক করে সবার বুদ্ধি পরিমাপ করি, তাহলে অনেক বেশি সময় চলে যাবে। সেক্ষেত্রে দলগত বুদ্ধি অভিক্ষার মধ্য দিয়ে কিন্তু আমি অল্প সময়ের মধ্যে কিন্তু অনেকের বুদ্ধি পরিমাপ করতে পারছি। নাম্বার 2 বলেছে যোগাযোগ। যোগাযোগ কাদের মধ্যে বেশি হবে? যোগাযোগ বলতে অভিক্ষক এবং অভিক্ষার্থী, যিনি পরিমাপ করবেন এবং যার পরিমাপ করা হবে, এই দুজনের মধ্যে যোগাযোগটা কোথায় ভালো হবে? একক বুদ্ধি অভিক্ষার ক্ষেত্রে ভালো হবে। কারণটা হচ্ছে একজন ব্যক্তি একজনেরটাই পরিমাপ করবে, এতে ভালো মন্দ জিনিসগুলো জিজ্ঞাসা করা অথবা কথা বলা, পারস্পরিক বোঝাপড়ার বিষয়গুলো ভালো হবে। এই জন্য বলছি যোগাযোগটা বেশি। দলভিত্তিক হলে পরে একই ক্লাসরুমের মধ্যে অনেকজন বসে আছে, একজন অভিক্ষক নিশ্চয়ই ব্যক্তিগতভাবে সবার সমস্যাগুলোকে সুন্দরভাবে সমাধান করে সুন্দর সংযোগ যোগাযোগটা করতে কিন্তু সক্ষম হবে। ফলাফলের কথা বলি। ফলাফল নির্ণয় করার ক্ষেত্রে একটি সহজ ব্যাপার আছে, যে দলগত বুদ্ধি অভিক্ষার ক্ষেত্রে অপেক্ষিত একক বুদ্ধি অভিক্ষার থেকে অনেকটা সহজেই ফলাফলটা নির্ণয় করার একটা সুযোগ থাকে। নাম্বার 4 বলেছে নির্ভরযোগ্যতা। নির্ভরযোগ্যতা কার উপর বেশি নির্ভর করা যায়, কোনটা বেশি রিলায়েবল? দুটো দিয়ে আমি বুদ্ধি মাপবো, একজন ব্যক্তির একক দিয়ে মাপা যাবে আবার দলগত দিয়েও মাপা যাবে। তাহলে নির্ভরযোগ্যতার দিক থেকে আমরা বলে থাকি যে একক বুদ্ধি অভিক্ষার ক্ষেত্রে নির্ভরযোগ্যতাটা বেশি। কারণ কোনো কিছু বুঝতে না পারলে পরে ভালো মন্দ সংযোগগুলো হওয়ার সুযোগ থাকে এবং অনেক বেশি নিখুঁতভাবে সমস্ত কাজগুলো করার সম্ভাবনা থাকে। এই কারণে বলেছে যে নির্ভরযোগ্যতার জায়গা থেকে একক বুদ্ধি অভিক্ষার ক্ষেত্রে নির্ভরযোগ্যতাটা একটু বেশি। নাম্বার 5 পরিশ্রম। পরিশ্রম কোথায় বেশি হয়? পরিশ্রম এক এক করে যদি আমরা প্রত্যেকের মাপতে যাই, 100 জন ব্যক্তি থাকে, নিশ্চয়ই পরিশ্রম অনেক বেশি হয়ে যাবে। কিন্তু একসঙ্গে যদি সবাইকে বসিয়ে দিই আর সেখানে যদি সবার মাপা হয়, সেক্ষেত্রে কিন্তু আমার পরিশ্রমটা কিছু কম লাগতে পারে। ঠিক এমনিভাবে অন্যভাবে বিষয়টাকে ব্যাখ্যা করা যেতে পারে। এমনিভাবে আমরা কিছু পার্থক্যের জায়গা পেতে পারি। 5টি পার্থক্য আমরা দেখলাম, আমরা আরো কয়েকটি পার্থক্য আছে, একটু দেখে নেই। সহযোগিতা। সহযোগিতা কোথায় বেশি পাওয়া যায়? একক
বুদ্ধি অভিজ্ঞার ক্ষেত্রে বা ব্যক্তিভিত্তিকের ক্ষেত্রে সহযোগিতা বেশি, কারণ যে কোনো সুবিধা অসুবিধাগুলো বলার সুযোগ থাকে। দলগত ক্ষেত্রে সবাই সেই সুযোগটা পায় না। নম্বর প্রদান। নম্বর প্রদানের ক্ষেত্রে যে কথাটি বলা হয় সেটি হচ্ছে যে অপেক্ষাকৃত দলগত বুদ্ধি অভিজ্ঞার ক্ষেত্রেই নম্বর প্রদানটা অপেক্ষাকৃত সহজ এককের তুলনায়, এবং সেগুলোকে একত্রিত করে সেগুলোকে বিচার বিশ্লেষণ করে সেগুলোকে একটা সিদ্ধান্তে আসা খুব সহজ হয়ে থাকে। ব্যয়। ব্যয় কোথায় বেশি হয়? এক এক করে যদি করতে যাই তাহলে কিন্তু ব্যয় বেশি হয়, সময় বেশি লাগবে, প্রত্যেকের জন্য আলাদাভাবে সব কিছু ব্যবস্থা করতে হবে। কিন্তু দলগত ক্ষেত্রে একই আসনে একই সঙ্গে করার সুযোগ থাকে বলে অনেক ক্ষেত্রেই সময়ের ব্যয় বলো, আর্থিক ব্যয় বলো, বিভিন্ন দিক থেকে কিন্তু সাশ্রয়ের একটা সুযোগ থাকে। নাম্বার 9, বিশেষ যোগ্যতা। বিশেষ যোগ্যতা বলতে কাদের বিশেষ যোগ্যতা? একদিকে বলতে পারি যে অভিভাবকের বিশেষ যোগ্যতা থাকতে হয়, কারণ হচ্ছে প্রত্যেক ব্যক্তির সঙ্গে যেহেতু আলাদাভাবে যোগাযোগ করতে হয়, এক একজনের এক এক রকম সুবিধা থাকতে পারে, অসুবিধা থাকতে পারে, কাজেই সেই যোগ্যতা অভিভাবকের থাকতে হয় প্রত্যেকটা জায়গাকে ফেস করার মতো। পাশাপাশি কোন শিক্ষার্থীর মধ্যে কোন যোগ্যতাটা কোন মাত্রায় আছে না আছে সেটিও কিন্তু এই ব্যক্তি যেহেতু সংযোগ হয়, প্রত্যেক ব্যক্তির কাছে যেহেতু অভিভাবক যায়, কাজেই কার মধ্যে কোন যোগ্যতা কতটুকু আছে না আছে সেটিও কিন্তু জানার সুযোগটা থাকে। লাস্ট নাম্বার বলেছে দক্ষতা। দক্ষতা অভিভাবককে অনেক বেশি দক্ষ হতে হয়। দক্ষ এই কারণে দক্ষ হতে হয় যেহেতু ব্যক্তিভিত্তিকের ক্ষেত্রে, আর প্রত্যেকের আলাদা আলাদা সমস্যা, আলাদা আলাদা বিষয় নিয়ে সামনে আসে। কাজেই অভিভাবক যদি অনেক বেশি দক্ষ না হন তাহলে সব পরিবেশ পরিস্থিতি মোকাবিলা করে সে কিন্তু সমাধান করতে পারবে না। এই জায়গা থেকে আমরা দেখতে পারি যে কিছু সমস্যাও আছে, কিছু সুবিধা কিছু অসুবিধা মিলে আমরা কিছু পার্থক্যের জায়গা দেখলাম সংক্ষেপে। আর সুযোগ থাকলে আমরা আরো বিস্তারিত জায়গায় যেতে পারতাম। নিশ্চয়ই আমরা আমাদের শিখন ফলের আরেকটি জায়গায় আমরা চলে আসলাম। ইতিমধ্যে আমরা শিখন ফল একাধিক অতিক্রম করেছি। একটা ভিডিও, একটা স্লাইড দেখো তোমরা। তোমরা কি স্ক্রিনে কতটুকু দেখতে পাচ্ছ ঠিক আমি জানি না। দেখো, আমরা নিশ্চয়ই নানা রকম কথা শুনি মাঝে মাঝেই, বুদ্ধি কম থাকলে অনেক সময় বলি এই গাধা নাকি, এই কথাটা কিন্তু আমরা প্রচলিত অর্থে খুব বলে থাকি। ঠিক এরকম গাধা আর গরুর একটা গল্প আমরা একটু শুনে নেই। আমি একটু পড়ে শোনাই, তোমরা যেহেতু দেখতে পাচ্ছ না। গাধা বলেছে যে ভাইরে অনেক কষ্টে আছি, মালিক খুব মারে আর খাটায়। গরু তখন উত্তর দিচ্ছে খুবই দুঃখের কথা, তো একদিন রাতের বেলা পালিয়ে যা। গাধা তখন উত্তর দিল পালিয়ে তো যেতে পারি, কিন্তু মালিকের একটা সুন্দরী মেয়ে আছে, মালিক তার মেয়েকে বলেছে এইচএসসিতে ফেল করলে গাধার সাথে বিয়ে দেবে, সেই আশাতেই পড়ে আছে। তাহলে দেখো, গাধা গাধা তার মতো করে কিন্তু সে তার বুদ্ধিটাকে খাটিয়ে সেই এইচএসসিতে ফেল করবে, সেই মালিকের কন্যা তার সাথে বিয়ে দেবে, সেই আশায় বসে আছে। নিশ্চয়ই আমরা এই কারণে আমরা বিভিন্ন সময় বলে থাকি যে এই গাধা নাকি, বুদ্ধি বুদ্ধি আসলে পরে আমাদের গাধার প্রসঙ্গটা নিশ্চয়ই অনেক সময় চলে আসে। মাপ আসলে বুদ্ধি, বুদ্ধি মাপতে গিয়ে আমরা ইতিমধ্যে একক এবং দলগত বুদ্ধি অভিক্ষা দিয়ে মেপেছি। এবার আরেকটি ভাগ ভাষাগত বুদ্ধি অভিক্ষা কি করে ভাগ করা যায় সেখানে বলেছি যে ভাষাগত বুদ্ধি অভিক্ষা, আরেকটা হচ্ছে কৃতি বুদ্ধি অভিক্ষা। এই দুটো ভাগ নিয়ে আমরা কথা বলবো। এই দুটোর সুবিধা অসুবিধা নিয়ে নিশ্চয়ই আমরা একটু কথা বলবো। নাম থেকে আমরা বলি ভাষাগত বুদ্ধি অভিক্ষা মানে কি, ভাষার ব্যবহার যেখানে থাকবে। আর কৃতি অভিক্ষা বলতে এখানে কৃতি বলতে কার্য সম্পাদন, পারফরমেন্স, কাজের মধ্য দিয়েও ব্যক্তির বুদ্ধি মাপা যায়। যেমন তোমাদেরকে কিছুক্ষণ আগে আমি দেখিয়েছিলাম ভাষাগত বুদ্ধি অভিক্ষার মধ্যে কি দেখিয়েছিলাম, কিছু প্রশ্নপত্র দেখিয়েছিলাম, প্রশ্নমালা দেখিয়েছিলাম, এগুলোর উত্তর দেবে। আর কৃতি বা কার্য সম্পাদনের মধ্যে কি দেখিয়েছিলাম, এরকম একটা বক্স দেখালাম, এরকম একটা উপকরণ দেখালাম, যে উপকরণ দিয়ে কি উপকরণের মধ্যে হাতে কলমে কিছু কাজ করেও কিন্তু ব্যক্তির বুদ্ধি মাপা যাবে। তাহলে আমরা এই দুটো নিয়ে এখন একটু কথা বলবো। ভাষাগত বুদ্ধি অভিক্ষা কাকে বলে? ভার্বাল অর ল্যাঙ্গুয়েজ ইন্টেলিজেন্স টেস্ট। এই অভিক্ষায় সমস্যাগুলোকে ভাষার মাধ্যমে উপস্থাপন করা হয়, যেমন বিনেসিমো বুদ্ধি অভিক্ষা, ওটিস বুদ্ধি অভিক্ষা। আমরা এগুলো একটা পর্যায়ে গিয়ে আলোচনা করব। অর্থাৎ সহজ কথা হচ্ছে যেখানে ভাষামূলক কিছু সমস্যা থাকবে, সেই সমস্যার উত্তর দেওয়ার মধ্য দিয়ে ব্যক্তির কাছ থেকে যে তথ্যপাত্য পাওয়া যাবে তার মধ্য দিয়ে যদি ব্যক্তির বুদ্ধি মাপা হয় সেটাকে বলেছে আমরা ভাষাভিত্তিক বুদ্ধি অভিক্ষা। এই যে একটা ছবি দেখতে পাচ্ছ, দেখো এখানে প্রশ্নপত্র আছে, এটা দেখে দেখে শিক্ষার্থী বা একজন ব্যক্তি উত্তর দিচ্ছে, একজন অভিক্ষক একজন অভিক্ষার্থী। তাহলে এখানে একটা ভাষার ব্যবহার হচ্ছে। আরেকটি ছবি দেখতে পাচ্ছ, এখানেও দেখো ঠিক একজন লিখছে একজন পাশে আছে, অর্থাৎ লেখার মধ্য দিয়ে মানে হচ্ছে
ভাষার ব্যবহারের মধ্য দিয়ে ব্যক্তির বুদ্ধি অথবা অন্য কিছু পরিমাপ করার চেষ্টা করা হচ্ছে। তাহলে আমরা বুঝে গেলাম ভাষাভিত্তিক বুদ্ধি অভিক্ষা। এবার চলে যায় একটু ভাষা বর্জিত। ভাষা বর্জিতের আরেকটা নাম বলেছি কার্য সম্পাদনমূলক বা কৃতি, অনেক নাম। নন ভার্বাল অর পারফরমেন্স ইন্টেলিজেন্স টেস্ট কাকে বলে? ভাষা বর্জিত অভিক্ষায় সমস্যাগুলোকে বিভিন্ন রকম কার্য সম্পাদনের মাধ্যমে উপস্থাপন করা হয়। যেমন একটু আগে দেখালাম তোমাদেরকে, কাজ করার মধ্য দিয়ে তার বুদ্ধি বের হয়ে আসবে। কিছু একটু কাজ দেওয়া হবে, কাজটি কিভাবে করলো না করলো এর উপর ভিত্তি করে তার একটা সাফল্যাঙ্ক বের হয়ে আসবে। তাহলে ভাষা বাদ দিয়ে যে ব্যক্তিরা ভাষা জানে না, ভাষা বোঝে না, তাদেরকে আমরা ইচ্ছে করলে পরে হাতে নাতে কিছু কাজকর্ম দিয়েও কিন্তু তার বুদ্ধি বের করতে পারি। এই যে দেখো এখানে ছবি দেখতে পাচ্ছ যে দুজন এখানেও হাতে কলমে কিছু কাজ করছে। কতগুলো আমরা দেখতে পাচ্ছি ব্লক, কতগুলো ছবি, যেটা একটু আগে আমি একটু দেখাবার চেষ্টা করেছি। এই হাতে কলমে কাজ করে কিন্তু ব্যক্তির বুদ্ধি মাপা যাবে। তাহলে আমরা এটাকে বলেছি হচ্ছে কৃতি অভিক্ষা বা কার্য সম্পাদনমূলক বুদ্ধি অভিক্ষা। এই যে আরেক জোড়া দেখতে পাচ্ছি, এখানেও দেখো ঠিক একটু আগে আমি যেটা দেখালাম আলেকজান্ডার পাচালন, ঠিক তারই ব্লকগুলো সহ কতগুলো কার্ড দেখে দেখে সেই কার্ডে যেভাবে ছবি আছে সেভাবে ঠিক ব্লকগুলো দিয়ে সেই ছবিটা মেলাবার চেষ্টা করবে। এভাবেই যে ব্যক্তি যতটুকু পারবে তার উপর ভিত্তি করে সে কতগুলো সাফল্যাঙ্ক বা স্কোর পাবে, এভাবেই তার বুদ্ধি মাপা হবে। অর্থাৎ কাজের মধ্য দিয়ে ব্যক্তির বুদ্ধি পরিমাপ করে। আরেকটি দেখতে পাচ্ছ, এটিও আরেকটি কাজ, আরেক ধরনের কাজ। এই কাজের মধ্য দিয়েও কিন্তু আমাদের বুদ্ধি মাপা সম্ভব। এখানেও দেখতে পাচ্ছ হাতে কলমে কিছু কাজ করছে দুজন। তাহলে নিশ্চয়ই আমরা এতক্ষণে বুঝে গেছি হাতে কলমে কাজের মধ্য দিয়ে বুদ্ধি মাপা যায়, সেটাই করেছি আমরা কার্য সম্পাদনমূলক বুদ্ধি অভিক্ষা। এবার একটু দেখে নেব আমরা এই দুটি অভিক্ষার মধ্যে কি পার্থক্যের জায়গা আছে। 1 নাম্বার বলেছি ভাষাগত বুদ্ধি অভিক্ষায় অভিক্ষার্থী লিখিত বা মৌখিকভাবে প্রশ্নের উত্তর দিয়ে থাকে। অন্যদিকে কৃতি অভিক্ষার মধ্য দিয়ে কি করতে হয়? হাতে বা পায়ের সাহায্যে করতে হয়। নিশ্চয়ই সহজ কথা, একটা লিখিতভাবে বা মৌখিকভাবে ভাষার ব্যবহার থাকবে, আর একটি হাত পা এসব সঞ্চালনার মধ্য দিয়ে শেষ কাজের সমাধান। নাম্বার 2, ভাষাগত বুদ্ধি অভিক্ষা সংস্কৃতির প্রভাব মুক্ত নয়। ভাষাগত নিশ্চয়ই বিভিন্ন দেশের বিভিন্ন ভাষা, বিভিন্ন সংস্কৃতির মানুষ, কাজেই ভাষাগত বুদ্ধি অভিক্ষার মধ্যে থাকে কি সেই নির্দিষ্ট ভাষার মানুষগুলো ঠিক যেভাবে বোঝে, যেভাবে পারে, অন্য ভাষার ক্ষেত্রে কিন্তু এটা একটু ভিন্ন মাত্রায় আসে। এই জন্য বলেছে প্রত্যেক মানুষ একটা সংস্কৃতির মধ্যে থাকে, ভাষাগত বুদ্ধি অভিক্ষার মধ্যে সংস্কৃতি যুক্ত থাকে, কিন্তু কার্য সম্পাদনমূলক কাজের মধ্য দিয়ে যেহেতু করতে হয়, সব দেশের স্থানকাল পাত্র বিশেষে কাজ একই রকম, কাজেই সেখানে সেই সংস্কৃতির কোনো প্রভাব সেখানে থাকে না। নাম্বার 3 চলে যায়, কৃতি অভিক্ষার ক্ষেত্র ব্যাপক। কেন ব্যাপক? এটা শিশু, নিরক্ষর, মুখবোধের, লেখাপড়া জানা সকলের ক্ষেত্রে এটা প্রযোজ্য করে। অর্থাৎ কার্য সম্পাদনমূলক সবার ক্ষেত্রেই যায়। যারা লেখাপড়া জানে না, যারা শিশু কথা বলতে পারে না ঠিকমতো বোঝে না, নিরক্ষর, বধির, সবারই কিন্তু বুদ্ধি মাপা যাবে এই কৃতি বুদ্ধি অভিক্ষার মধ্যে। পক্ষান্তরে কিন্তু ভাষাগত ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র যারা লেখাপড়া জানে অথবা কথা টথা বলতে পারে তাদের ক্ষেত্রেই অনেকটা প্রযোজ্য। নাম্বার 4, ভাষাগত বুদ্ধি অভিক্ষা অভিক্ষার্থীর সাফল্যাঙ্কে বুদ্ধাঙ্কের মাধ্যমে প্রকাশ করা হয়, কিন্তু কৃতি বুদ্ধি অভিক্ষার ক্ষেত্রে আমরা সাধারণত আদর্শ মান ব্যবহার করে বুদ্ধি পরিমাপ করে থাকি। এগুলো যখন আমরা হাতে নাতে কাজ করতে যাব, একটা পর্যায়ে গিয়ে নিশ্চয়ই তোমরা দেখবো আমরা যে বিস্তারিত আলোচনার জায়গাগুলো যাব, সেখানে দেখবো যে আইকিউ বের করবো। ভাষাগত ক্ষেত্রে সাধারণত আইকিউ দিয়ে করা হয়ে থাকে, আর কার্য সম্পাদনের ক্ষেত্রেও আইকিউ দিয়ে করার সুযোগ আছে। অনেক ক্ষেত্রে আমরা কি করে থাকি, একটা আদর্শ মান বের করেও সেখানেও কিন্তু বুদ্ধি মাপার সুযোগটা থাকে। নাম্বার 5-এ চলে আসলাম। ভাষাগত অভিক্ষা ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষা হিসাবে বিবেচিত হয়। পক্ষান্তরে কার্য সম্পাদনীয় অভিক্ষা ব্যক্তিভিত্তিক ও দলভিত্তিক উভয়ভাবে ব্যবহার করা যেতে পারে। সাধারণত বলা হয়ে থাকে ভাষাভিত্তিক যে বুদ্ধি অভিক্ষাগুলো আছে এগুলো প্রায় ক্ষেত্রেই দেখা গেল কি ব্যক্তিভিত্তিক। কার্য সম্পাদনগুলোর ক্ষেত্রে একটা বাড়তি সুবিধা আছে, ব্যক্তিভিত্তিক ও দলগত উভয়ভাবেই ব্যবহার করা যেতে পারে। তবে একটু বলে রাখি, উভয়টাই অনেক ক্ষেত্রেই উভয়ভাবে ব্যবহার করার কিছু কিছু ক্ষেত্রে সুযোগও আছে। নাম্বার 6, কর্মসম্পাদনে বুদ্ধি অভিক্ষায় অভিক্ষার্থীর সাফল্যাঙ্ক সময়ের ভিত্তিতে পরিমাপ করা হয়। অর্থাৎ কাজ করবে কত সময়ের মধ্যে করতে পারে, কম সময়ে করলে পরে একরকম সাফল্যাঙ্ক, সময় বেশি নিলে পরে আরেক রকম সাফল্যাঙ্ক। অর্থাৎ সময়ের ভিত্তিতে তার সাফল্যাঙ্ক নির্ণয় করা হয়ে থাকে। অর্থাৎ সমস্যা সমাধানের সময় কম লাগলে সাফল্যাঙ্ক বেশি হবে। কিন্তু ভাষাগত বুদ্ধি অভিক্ষার ক্ষেত্রে প্রায় ক্ষেত্রেই দেখা যায় যে এরকম কোনো বাধ্যবাধকতা নাই, একটা নির্দিষ্ট সময়ে উত্তর দিতে পারলে হতো, অথবা সময়ের কোনো বাধ্যবাধকতা নাই, তুমি যত সময় পাও না কেন তুমি উত্তর দিতে পারলে হতো, তার ক্ষমতাটাই আমরা দেখতে চাই। ঠিক এরকম ভাবেও কিছু কিছু ক্ষেত্রে পার্থক্য দেখা যায়। 7 নাম্বার,
আবেগজনিত দুর্বলতা ভাষাগত অভিক্ষায় প্রভাব ফেলতে পারে, কিন্তু তৃতীয় অভিক্ষায় কোনো প্রভাব ফেলে না। ভাষার পদ্ধতি যেহেতু করা হয়, অনেক ক্ষেত্রে দেখা গেল কি যে প্রত্যেক ব্যক্তি তার আবেগ আছে, সেই আবেগের জায়গাটা কিন্তু সেখানে একটা প্রভাব ফেলতে পারে। কিন্তু যেহেতু কাজ করা, কাজের ক্ষেত্রে হাতে কলমে কাজ করা, এই কাজ করতে গিয়ে সবসময় আবেগের প্রভাবটা কিন্তু সেইভাবে পড়ে না। এই জন্য বলেছি এই জায়গাটা একটু পার্থক্যের জায়গা আছে। নাম্বার 8, ভাষাগত বুদ্ধি অভিক্ষায় অভিক্ষার্থীকে বিশেষ কোনো নির্দেশনা না দিলেও অসুবিধা হয় না, কিন্তু কর্মসম্পাদনীয় অভিক্ষায় অভিক্ষার্থীকে বিশেষভাবে নির্দেশ দিতে হয়। ভাষাগত বুদ্ধি অভিক্ষার ক্ষেত্রে খুব বেশি নির্দেশনা দরকার নেই, কারণ হচ্ছে যে লিখিতভাবে সবকিছু থাকে, সেটা পড়েই অনেকটা বুঝতে পারে। কিন্তু কোনো কিছু কাজ করতে গেলে হাতে কলমে কাজ, সেই কাজটা যদি ঠিকভাবে পরিষ্কারভাবে সবকিছু নির্দেশনা না থাকে, তাহলে কিন্তু সে সেই বিন্দু ধরতে পারে। এই কারণে বলেছে কর্ম সম্পাদনের ক্ষেত্রে আমাদের কি করতে হয়, আর একটু ভালোভাবে বিশেষভাবে নির্দেশাবলীটাকে ধরিয়ে দিতে হয়, বুঝিয়ে দিতে হয়। আমরা মোটামুটি কয়েকটা পার্থক্যের জায়গায় একটু গেলাম। আমরা নিশ্চয়ই অনেকটা ক্লান্ত হয়ে গেছি, অনেক বড় ক্লাস করছি। আমরা ক্লাসরুমে থাকলেও তোমাদের একটু চাহিদা থাকতেই পারতো, স্যার একটু ছোট্ট একটু ভিডিও দেখালে ভালো হয়। আমরা খুব ছোট্ট আকারে একটা ভিডিও ক্লাস একটু দেখে আসার চেষ্টা করি। আমরা একটা ভিডিও ক্লিপস আমরা দেখলাম, আমরা একটু টেনে টেনেই দেখলাম সময় স্বল্পতার কারণে।
নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমাদের এই ব্রেক চেনটা আমাদের ব্রেক করা আমাদের নিশ্চয়ই খুব জরুরি। এই কারণে আমরা প্রত্যেকেই নিশ্চয়ই ঘরে আছি, ঘরে থাকবো। ইতিমধ্যে একটু এই ফাঁকে একটু দেখে নেই, কিছু শিক্ষার্থীরা ইতিমধ্যে কিছু প্রশ্ন করেছে। খুব প্রশ্ন আছে এমনটা না। রাফিয়া নাওশিন তার রোল নম্বরটা দিয়ে সে প্রেজেন্ট দিয়েছে 457। মারিনা কনা সেও তার রোল নম্বরটা দিয়ে প্রেজেন্ট দিয়েছেন। সম্মানিত শিক্ষক, রাজশাহী কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান শিক্ষা সরকার, ডক্টর শিখারান সরকার চমৎকার ক্লাস বলেছেন। সই মামুন হোসেন গণিত বিভাগের ক্লাস 3য় বর্ষ তিনি লিখেছেন এখানে। নিশ্চয়ই কর্তৃপক্ষের কাছে এটি যাবে এবং গণিত বিভাগের ক্লাস আমি যতটুকু জানি হচ্ছেও। সই মামুন হোসেন আবারও লিখেছে আসসালামু আলাইকুম স্যার, মোহাম্মদ সাকলাইন হাই। এই হচ্ছে এরপরে আরও আছে জাহাঙ্গীর হোসেন হ্যালো স্যার। হামিম বলেছে রাফিয়া নাওশিন অ্যাড্রেস করেছে, জীবন ওয়ান্না লাভ চিহ্ন দিয়েছেন, মনিরা কণা আরও অনেককে সেখানে আমন্ত্রণ জানিয়েছেন। আপাতত এই কয়টাই এখানে প্রশ্ন উত্তর এসেছিল। আমরা আরও কিছুটা সময় আছি, দেখে নেব। আমরা এরপরে যদি আরও কিছু প্রশ্ন আসে নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা এই জায়গাটায় ছিলাম, চলে আসলাম আমাদের সর্বশেষ যে শিকন ফলটি আছে সেই শিকন ফলে বিনে সিমো বুদ্ধি ও বিক্ষার বর্ণনা করতে পারবে এমনটি আমরা বলেছিলাম। ঠিক আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, বিজ্ঞানের ছবি, নাম হচ্ছে আলফ্রেড বিনে এবং অভিক্ষাটির নাম হচ্ছে বিনে সিমো বুদ্ধি অভিক্ষা। বিনে, আলফ্রেড বিনে, ইনি মূলত অভিক্ষাটি আবিষ্কার করেছেন। তার সঙ্গে থিওডর সিমো তাকে সাথে নিয়েছিলেন, দুজনে মিলে এই অভিক্ষাটা আবিষ্কার করেছেন। এই জন্য এটার নাম হচ্ছে বিনে সিমো বুদ্ধি অভিক্ষা, অর্থাৎ এটা দিয়ে বুদ্ধি পরিমাপ করা যায়। আমরা একটি অভিক্ষার আজকে বর্ণনা একটু সংক্ষেপে একটু জানতে চাই। একটু যদি ছোট্ট একটু গল্পের মতো করে বলি, ঘটনা বলি। একটা সময় ছিল সেই 1904 সালের কথা। তখন বিভিন্ন দেশে দেশে যুদ্ধ হতো। তখন ফ্রান্স দেশের সরকার সেই সময় চাইলেন যে সেনাবাহিনীতে কিছু লোক নিয়ে একটু শক্তিশালী সৈনিক তৈরি করবার। তখন উনি এটাও ভাবলেন যে বিশেষ বুদ্ধিমত্তা সম্পন্ন কিছু মানুষকে যদি বাছাই করা যায় এবং তাদেরকে যদি আমি সৈনিক হিসেবে কাজে লাগাই তাহলে হয়তো ভালো হতে পারে। তখন তিনি চিন্তা করলেন কাকে দায়িত্ব দেওয়া যায়, যে বুদ্ধি মাপা যায় কিভাবে, বুদ্ধি কিভাবে পরিমাপ করা যায়, এই ব্যাপারটার দায়িত্ব। তো বিনে অনেক আগে থেকে এই বিষয়ে কাজ করছিলেন এবং তার উপরই দায়িত্ব করলো যে আপনি একটি বুদ্ধি পরিমাপ করার একটি অভিক্ষা আবিষ্কার করে দেন। তখন বিনে সিমোকে সাথে নিয়ে 1 বছরের মাথায় একটি অভিক্ষা আবিষ্কার করলেন। সেই অভিক্ষাটির নাম হচ্ছে বিনে সিমো বুদ্ধি অভিক্ষা। 1905 সালে বুদ্ধি অভিক্ষাটি আবিষ্কৃত হল। আমরা খুব সংক্ষেপে একটু জেনে নেই সেই বিনে সিমো বুদ্ধি অভিক্ষার ভেতরে কি আছে। 1905 সালে তৈরি অভিক্ষার মধ্যে 30টি প্রশ্ন আছে। প্রশ্নগুলো সহজ থেকে কঠিন অনুসারে বয়স অনুপাতে সাজানো ছিল না, অর্থাৎ প্রাথমিক পর্যায়ে যখন অভিক্ষাটি হয় সেখানে 30টি প্রশ্ন ছিল। প্রথম প্রশ্নটা সহজ, তার থেকে পরের প্রশ্নটা আরেকটু কঠিন, তারপরটা আরেকটু কঠিন। তবে বয়সের কোনো ভেদাভেদ সেখানে ছিল না। এরপরে এই অভিক্ষাটি আবার 1908 সালে 3 বছর পরে গিয়ে আবার দ্বিতীয় সংস্করণ হয়। তখন 3 থেকে 13 বছর বয়স পর্যন্ত স্তরে ভাগ করা হয়। প্রত্যেক বয়সের জন্য বা উপপরীক্ষার জন্য 4 থেকে 8টি করে প্রশ্ন রাখা হয়। অর্থাৎ এখানে সবার জন্য সব প্রশ্ন না, 4 থেকে 8টি করে প্রশ্ন, বিভিন্ন বয়সের জন্য বিভিন্ন প্রশ্ন রাখা হয়। এবং আরেকটি নতুন ধারণা এখানে পাওয়া যায়, মানসিক বয়সের ধারণা, অর্থাৎ মেন্টাল এজ বলে একটি কনসেপ্ট আমরা পাই। মানসিক বয়স তাহলে কাকে বলে? খুব সংক্ষেপে আজকে বলি, একজন ব্যক্তি যে বয়স উপযোগী প্রশ্নের উত্তর দিতে পারে সেটাই হচ্ছে তার মানসিক বয়স। ধরে নাও একজন ব্যক্তির বয়স হচ্ছে 10 বছর বয়স। তো কতগুলো প্রশ্ন, সেই প্রশ্নগুলো এরকম প্রশ্ন বিজ্ঞানীরা গবেষণার মধ্য দিয়ে কি করেন, বিভিন্ন বয়স উপযোগী কতগুলো প্রশ্ন নির্ধারণ করেন। এই প্রশ্নগুলো হচ্ছে 10 বছরের উপযোগী, এই প্রশ্নগুলো হচ্ছে 12 বছরের উপযোগী, এই প্রশ্নগুলো 15 বছরের উপযোগী, এরকম ভাবে। ঠিক 10 বছরের একটি বালকের বুদ্ধি মাপতে চায়, তার জন্য 10 বছরের উপযোগী প্রশ্নগুলো দেওয়া হলো। দেখা গেল সেই 10 বছরের বালকটি 10 বছরের উপযোগী সবগুলো প্রশ্নেরই উত্তর দিতে পারলো, তাহলে সেই বালকটির প্রকৃত বয়স ছিল 10 এবং সবগুলো প্রশ্নের উত্তর পাওয়ার মধ্য দিয়ে তার মানসিক বয়স হলো 10। একইভাবে সেই শিশুটি বা সেই বালকটি যদি 11 বছরের সব প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে তার মানসিক বয়স হবে 11। যদি 12 বছরের পারে তাহলে হবে 12। এমনিভাবে আমরা আবার যদি বলি যে 13 বছরে এসে কি করলো, 13 বছরে এসে সে সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারলো না, কিন্তু কিছু সংখ্যক প্রশ্নের উত্তর দিতে পারলো, তাহলে নিশ্চয়ই কিছু সংখ্যক প্রশ্নের জন্য সে কিছু কিছু পয়েন্ট পাবে, কিছু কিছু মার্কস সে পাবে। ঠিক এভাবে গণনা করেই একজন ব্যক্তির মানসিক বয়স বের করা হয়।
আমরা নিশ্চয়ই এরপরে যখন বুদ্ধাঙ্ক বের করতে যাব সেখানে মানসিক বয়সের আরো ক্ষুদ্র ক্ষুদ্রভাবে কিভাবে ভাগ করা যায় উদাহরণ দিয়ে আমি দেখাবার চেষ্টা করব। তোমাদেরকে একটু বলে রাখি, এখানে আমরা আসলে বুদ্ধি মাপার জন্য এরকম একটা বিষয় পেয়ে থাকি। একটু বোর্ডের দিকে যদি একটু খেয়াল করো, বুদ্ধাঙ্ক এটাকে আমরা বলে থাকি সাধারণত আইকিউ দ্বারা প্রকাশ করে থাকি, ইন্টেলিজেন্স কোশ্চেন। এটা সূত্রটা হচ্ছে এরকম যে বুদ্ধাঙ্ক সমান সমান আমরা বলি মানসিক বয়স বাই প্রকৃত বয়স। ইন্টু 100। ঠিক এরকম একটা সূত্র প্রয়োগ করে আমরা নিশ্চয়ই বুদ্ধাঙ্ক বা আইকিউ পরবর্তী ক্লাসে আমরা বের করব, সেখানে তোমরা নিশ্চয়ই আরও পরিষ্কার হওয়ার সুযোগটি পাবে। আমরা মোটামুটি একটা মানসিক বয়স সম্পর্কে এই অভিক্ষার মধ্য দিয়ে ধারণা পেলাম। এরপরে অভিক্ষাটি আবার তৃতীয় সংস্করণ হয় 1911 সালে এসে, সেখানে 3 থেকে 15 বছর বয়স পর্যন্ত সেখানে বুদ্ধি মাপার সুযোগটা থাকে এবং প্রশ্নের সংখ্যা আগে ছিল 30টি, এখন 1911 সালে প্রশ্নের সংখ্যা দাঁড়িয়ে গেল 54টি। এই হচ্ছে 3টি সংস্করণ। 3টি সংস্করণের মধ্য দিয়ে আমরা বিনেসিমা বুদ্ধি অভিক্ষা সম্পর্কে মোটামুটি একটি ধারণা পাই। এই অভিক্ষাটির পরবর্তীতে গিয়ে আরও কাজ হয়, সেটা নিশ্চয়ই অন্য কোনো অভিক্ষার নামও সেটি হয়, আমরা সেই জায়গাটায় পরবর্তীতে যাব। আমরা বিনেসিমা বুদ্ধি অভিক্ষা একটু দেখে নেই সংক্ষেপে একটু সুবিধা কি আছে। প্রশ্নগুলো সহজ থেকে কঠিন পদ অনুসারে সাজানো আছে, প্রশ্নের আকারে এগুলো উপস্থাপিত আছে খুবই সুন্দর। এবং আরেকটি বিষয় হচ্ছে 3টি মাত্রা, অর্থাৎ স্বাভাবিক বুদ্ধিকার, উন্নত বুদ্ধিকার, নিম্ন সাধারণ বুদ্ধিকার, এই জিনিসটা মাপার সুযোগ এখানে আছে। 3টা ক্যাটাগরিতে ভাগ করা যায়। আরেকটা হচ্ছে মানসিক বয়সের একটা ধারণা আমরা এখান থেকে পেয়ে গেলাম। অসুবিধা কি আছে? আর পঞ্চম যেটি আছে, প্রতি বয়স স্তরে স্বতন্ত্র প্রশ্ন। আমরা একটা পর্যায়ে গিয়ে দেখেছি অভিক্ষাটা সংস্করণের মধ্য দিয়ে প্রত্যেক বয়সের জন্য আলাদা আলাদা প্রশ্ন রাখা আছে। অসুবিধা একটু দেখে নেই। ভাষাভিত্তিক ফলে বোবা বা বধির ব্যক্তির ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়, এটি একটা অসুবিধা, সবার ক্ষেত্রে সম্ভব নয়। একসাথে বহু লোকের উপরে এটা প্রয়োগ করা যায় না, যেহেতু এটি একক বুদ্ধি অভিক্ষা, ভাষাভিত্তিক বুদ্ধি অভিক্ষা, কাজে এই সীমাবদ্ধতাগুলো আছে। বিভিন্ন বুদ্ধির বিভিন্ন দিক সম্পর্কে পরিমাপ করাও কিন্তু সম্ভব নয়। তা সত্ত্বেও এটি একটি আদিরূপ প্রাথমিক পর্যায়ের একটি অভিক্ষা, কাজেই এটি নিশ্চয়ই অনেকগুলো ভালো দিকও আছে। সবকিছু মিলে অনেক প্রচলিত একটি বুদ্ধি অভিক্ষা, ব্যবহৃত বুদ্ধি অভিক্ষা। আমরা একটু একটু স্লাইডের দিকে তাকাই। তোমরা একটু ক্লান্ত আমি জানি, আমার ক্লাসের পরে নিশ্চয়ই আজকের ক্লাস নেই। একটু দেখে নেই আমরা যে দেখো একটা শিক্ষক বলেছেন যে ছাত্ররা শোনো, তোমরা কখনো পরের উপকার করতে ভুলবে না, যে পরের উপকার করে না সে মানুষ হতে পারে না। শিক্ষক এমন কথা বললেন। ঠিক এই কথা শোনার পরে, এই জ্ঞানগর্ভ কথা শোনার পরে একজন ছাত্র বলে উঠলেন যে তাহলে এটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য নয়। শিক্ষক একটু আহত হলেন, একটু ধাক্কা খেলেন। এমন কথা কেন শিক্ষার্থী বলল? শিক্ষক প্রশ্ন করলো বিনয়ের সঙ্গে, কেন এমন কথা বললো? শিক্ষার্থী তার উত্তরে বলল, সেদিন পরীক্ষা হলে কি বিপদে পড়েছিলাম উত্তর বলে দিয়ে একটু উপকার করে। সত্যি তাই, পরীক্ষা হলে কতটুকু সহযোগিতা করার সুযোগ আছে নিশ্চয়ই সেটা বোঝো। যত বেশি কাগজ লাগবে, যত বেশি তোমার অন্য অন্য সার্ভিস লাগবে সেটাও করা যায়, কিন্তু নর্মাল বাইরে নিশ্চয়ই খুব বেশি কিছু করার সুযোগটা আমাদের থাকে না। তোমরা ভাবছো যে স্যার তো শুধুমাত্র ক্লাস নিয়ে যাচ্ছে, রাজশাহী কলেজ অনলাইন ক্লাস নিয়ে যাচ্ছে, যাই হোক পড়ি আর না পড়ি, পরীক্ষা তো আর নেওয়ার সুযোগ নাই। তোমরা সবকিছুই ভাববে পরিস্থিতি অনুযায়ী। পরিবর্তিত পরিবেশে অনেক কিছুই হচ্ছে। নিশ্চয়ই রাজশাহী কলেজে বিশাল একটি মাঠ আছে, যে ছবিটি দেখতে পাচ্ছ ঠিক এভাবেই যদি তোমাদেরকে 3 ফিট দূরত্বে বসিয়ে দিয়ে পরীক্ষা নেবার চেষ্টা করি, নিশ্চয়ই সেটি অসম্ভব না। কাজেই প্রস্তুত হয়ে যাও। আমরা যে কোনো সময় আমরা কলেজ খোলা মাত্রই আমরা এরকম একটা জায়গায় কিন্তু চলে যেতে পারি। আমি জানি যে আমাদের শিক্ষার্থীরা পরীক্ষা নিয়ে ভীত নয়, তারা ভয়কে জয় করেই তারা ইতিমধ্যে দ্বিতীয় সাময়িক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। দ্বিতীয় সাময়িক পরীক্ষায় তারা সফলতার স্বাক্ষর রেখেছে। আর রাজশাহী কলেজের মানে পরীক্ষা মানে শুধু ভয়, সেই ভয়কে এক পর্যায়ে গিয়ে জয়কে আরেক পর্যায়ে গিয়ে উৎসবে পরিণত করার মধ্য দিয়ে এই মঞ্চে আসার একটি সুযোগ, এটাও নিশ্চয়ই রাজশাহী কলেজ বলেই সম্ভব। ঠিক রাজশাহী কলেজের পরীক্ষা মানেই আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ, আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ মানেই সম্মানিত অধ্যক্ষ, উপাধ্যক্ষ মহোদয় সহ সকল শিক্ষকের উপস্থিতি।
এবং সেখানে আনুষ্ঠানিকভাবে মঞ্চে এসে পুরস্কার নেওয়ার সুযোগ। আরেকটু কথা বলে রাখি, বার্ষিক পরীক্ষা মানেই হচ্ছে একেবারে রাজশাহী কলেজের একটি নিয়ম দাঁড়িয়ে গেছে। বার্ষিক পরীক্ষার যে ফলাফল বিতরণী হয় সেখানে কিন্তু পুরস্কার হিসাবে প্রত্যেক শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। এখানে বলে রাখি, তোমরা ইতিমধ্যে দ্বিতীয় সাময়িক পরীক্ষায় 600 জন শিক্ষার্থীর মধ্যে প্রায় 400 জন শিক্ষার্থী কিন্তু পুরস্কৃত হয়েছে। কাজেই আমাদের শিক্ষার্থীরা পরীক্ষাকে ভয় পায় না। আমরা যে কোনো সময় একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। তোমরা নিশ্চয়ই এভাবেই প্রস্তুতি নিচ্ছ। আমরা সবাইকে মঞ্চে নিয়ে আসতে চাই। বার্ষিক পরীক্ষায় সকল শিক্ষার্থীকে আমরা পুরস্কার দিতে চাই। ঠিক শিক্ষার্থী হাসি মুখে সেই ক্রেস্ট পুরস্কার হিসাবে গ্রহণ করছে। দেখতে পাচ্ছি আমরা সম্মানিত শিক্ষক উপহার দিচ্ছেন এবং নির্বাচনী পরীক্ষায় আশীর্বাদ করা হয় একেবারে মাথায় হাত দিয়ে পিতামাতার জায়গা থেকে। ঠিক রাজশাহী কলেজের অধ্যক্ষ উপাধ্যক্ষ মহোদয় সেখানে উপস্থিত থেকে সেই কাজটি করছেন। রাজশাহী কলেজের ফলাফল মানে হচ্ছে মঞ্চে এসে ভালো ফলাফল করলে কথা বলার সুযোগ, রেজাল্ট খারাপ হলে পরেও সেখানে জবাবদিহিতার জায়গা থেকে সেখানে ব্যাখ্যা করার একটি সুযোগ আছে। মঞ্চে কথা বলছে শিক্ষার্থী। রেজাল্ট প্রকাশ মানে হচ্ছে সকল শিক্ষার্থীর একটি বিশাল হল রুমে সেখানে অংশগ্রহণ। রাজশাহী কলেজ বলেই হয়তো এটি সম্ভব, সকল শিক্ষকের সেখানে অংশগ্রহণ। এবং আমরা দেখতে পাচ্ছি সম্মানিত সকল শিক্ষকরা মিলে শিক্ষার্থীদের জন্য, আমাদের প্রাণের শিক্ষার্থীদের জন্য দোয়াও করছেন চূড়ান্ত পরীক্ষার জন্য তারা ভালো করতে পারে। চলে এসেছি এমন একটি জায়গায়, আমার একটি প্রাণের জায়গায়, সেটি হচ্ছে তোমাদেরকে সামনে পাওয়ার মধ্য দিয়ে নানা রকম কাজের সৃষ্টি হয়। এবং এই যে দেখতে পাচ্ছ কতগুলো পুরস্কার, এগুলো একেবারেই ব্যক্তিগত পর্যায়ে আমি কিছু কিছু পুরস্কার তোমাদেরকে দেবার চেষ্টা করি। পাশে যেগুলো দেখতে পাচ্ছ সেই যে এগুলো হচ্ছে বিশেষ কতগুলো পুরস্কার, যেটি শতভাগ ক্লাস উপস্থিত থাকলে পরে আমি দেওয়ার সুযোগটি পেয়ে থাকি। নিশ্চয়ই এতদিন খোলা থাকলে পরে আমি এই পুরস্কারটি তোমাদের হাতে এতদিনে তুলে দেওয়ার একটি সুযোগ পেতে পারতাম। সেটি থেকে বঞ্চিত হচ্ছি, তোমরাও বঞ্চিত হচ্ছ। খুবই ভালো লাগার মনোবিজ্ঞানের সিম্বল সম্মিলিত কিছু পুরস্কার, যেটি নিশ্চয়ই আগামীতে আমি আমার প্রিয় শিক্ষার্থীর হাতে তুলে দিতে চাই। চলে এসছি আমরা সেই জায়গাটায়। এটি হচ্ছে সেই ছবি, ঠিক বন্ধের মধ্যে তোমরাও আছো আমাদের সঙ্গে। লিখেছো স্টে হোম স্টে সেফ। ঠিক এই ব্যাস যাদের সঙ্গে আমি কথা বলছি তাদের এই ছবি, তানভীর সহ অনেককে আমি এখানে দেখতে পাচ্ছি সেই ছবিতে। নিশ্চয়ই তোমরাও অনেক বেশি সচেতন আছো। আমরা আসলে সেই জায়গাটায় চলে এসেছি যে জায়গাটা আমাদের খুব সামনে, ঈদের আগে নিশ্চয়ই খুব বেশি কথা বলার সুযোগটা আমরা পাবো না। আমরা প্রত্যাশা করি যে আমাদের সামনে যে ঈদটি আছে এই ঈদটি ভালো হবে। ইতিমধ্যে ঈদের প্রস্তুতি শুরু হয়ে গেছে, চাঁদকে দেখছি আমরা পরিষ্কার করছে। তোমরা নিশ্চয়ই ঘরে থাকবে, বাড়িতে থাকবে এবং তোমরা আমি প্রত্যাশা করি তোমরা নিশ্চয়ই এনজয় করবে। আর দূরত্ব যেটা মেনটেন করার সেই দূরত্বটাও মেনটেন করবে। আমরা প্রত্যাশা করি যে আমরা আমাদের ঈদটা ভালো যাবে। সেই বিখ্যাত গান, সেই আমাদের চিরায়ত গান, যে গান আমাদের রমজানের কথা বলে, আমাদের ঈদ উৎসবের কথা বলে। তো গানটি শুনতে শুনতে আমরা বিদায় নেই। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতে থাকো, ঘরে থাকো এবং বাবা মার চোখে চোখে থাকো। অনেক অনেক শুভকামনা। বিদায়।